আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে স্বাগত জানাই এডুডেন্টে এবং এডুডেন্টের ক্লাসরুমে। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক জিআইটি ফিজিওলজি। বিগত প্রত্যেকটি বছরে এফসিপিএস পার্ট 1 এবং রেসিডেন্সি পরীক্ষা এবং ডিপ্লোমা পরীক্ষায় সব পরীক্ষাতেই এই জিআইটি ফিজিওলজি থেকে একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন সবসময় আসছে। সো এই জন্য আমাদেরকে এই জায়গাটা খুব গুরুত্ব দিতে হবে। প্রত্যেক পার্ট 1 পরীক্ষায় সাধারণত এবং রেসিডেন্সি পরীক্ষাগুলোতে সাধারণত 2 থেকে 3টা প্রশ্ন জিআইটি ফিজিওলজি থেকে থাকে। তো জিআইটি ফিজিওলজি যদি আমরা দেখি, তুলনামূলকভাবে আমার কাছে যেটা মনে হয় একটু সহজ টপিক, মানে বোধগম্য হওয়ার মতো আর কি। হ্যাঁ, ফিজিওলজি নিয়ে আমাদের আসলে ভীতি অনেক বেশি, কিন্তু এই ভীতিটা আসলে একদম শুরু থেকেই সো এই ভীতিটাকে এখন কাটাতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই ভীতিটাকে কাটিয়ে উঠে আমরা যে নতুন করে চিন্তা করব এই সাবজেক্টটাকে। তার মধ্যে জিআইটি ফিজিওলজি অন্যতম একটা বিষয়। আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। সো আজকের এই টপিক আমরা আমাদের মূল কন্টেন্ট পড়ব মূলত শিট থেকেই। সো লেকচার শিট আপনাদের কাছে আছে, আমরা সেই লেকচার শিট ফলো করব। সো শুরুতেই আমি জাস্ট একটু রিমাইন্ড করতে চাই আপনাদেরকে, হোয়াট ইজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম বা হোয়াট ইজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম বা ট্র্যাক্ট হচ্ছে সাধারণত আমাদের এলিমেন্টারি ক্যানেল এর একটা পার্ট, এলিমেন্টারি সিস্টেমের একটা পার্ট। এলিমেন্টারি সিস্টেম মিনস ফ্রম দ্য মাউথ টু অ্যানাস, দ্যাট ইজ দ্য ফুড প্যাসেজ, যেখান দিয়ে খাবার পাস করে। আর জিআইটি বলতে বেসিক্যালি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টকে বোঝানো হয়, অর্থাৎ ফ্রম দ্য স্টোমাক টু দ্য অ্যানাস। সো দ্যার ইজ লিটল ডিফারেন্স বিটুইন দ্য এলিমেন্টারি অ্যান্ড জিআই সিস্টেম। ওকে, সো হেয়ার বেসিক্যালি দিস পার্ট মেইন ফাংশনটা কি, আপনারা যখনই ফিজিওলজি পড়বেন তখন মনে রাখবেন আপনাদেরকে কয়েকটা জিনিস পড়তে হবে ফিজিওলজির মধ্যেই। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে যে গ্রস অ্যানাটমি অফ দ্যাট সিস্টেম। হ্যাঁ, আপনাদের জিআইটিতে 10টা লেকচার ক্লাস আছে, আপনারা জানেন। সেখানে এই সিস্টেমগুলো ধরে ধরে প্রত্যেকটা সিস্টেমের অ্যানাটমি, ফিজিওলজি এবং রিলেভেন্ট প্যাথোলজির জাস্ট বেসিক কথাগুলো যদি জেনে রাখেন তাহলেই হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রে আপনার এই কথাগুলো আসবে, আপনাদের শিটে সেভাবেই গোছানো আছে। ওকে, সো জিআইটি ফিজিওলজির মধ্যেও আমাদের অ্যানাটমি যদি আমরা গ্রসলি দেখি, যদিও এটা পার্ট হচ্ছে বেসিক্যালি থোরাক্স অ্যাবডোমেন আপনাদেরকে মেইনলি পড়ানো হবে, তবে জিআইটি ফিজিওলজির মধ্যে যদি আমরা গ্রসলি ছোট করে অ্যানাটমি পড়ি, মানে ফিজিওলজি অংশের ভিতরে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে ওরাল ক্যাভিটির পরে এরকম ইসোফেগাস থাকে, দেন একটা স্টোমাক থাকে, দেন স্মল ইন্টেস্টাইন আবার 3টা পার্ট থাকে। ডিউডেনাম থেকে শুরু হয়, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন স্মল ইন্টেস্টাইনের পার্ট, এগুলো হচ্ছে জেজুনাম এবং আইলিয়ামটা যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় কোলন। হ্যাঁ, কোলনের আগে এখানে একটা পার্ট আছে, ছোট্ট পার্ট, নাম হলো সিকাম। এই জায়গাটাকে বলা হয় সিকাম। এখানে একটা ফুলা জায়গা আছে, এটা হলো সিকাম, যেখানে একটা অ্যাপেন্ডিক্স জুড়ে থাকে। তারপরে উপর দিকে উঠে অ্যাসেন্ডিং, তারপর দিস ইজ ট্রান্সভার্স কোলন, দিস ইজ ডিসেন্ডিং কোলন, এটা হলো সিগময়েড এবং এটা হচ্ছে আমাদের রেকটাম এবং নিচে হচ্ছে অ্যানাস। সো দিস ইজ দ্য পার্ট অফ এলিমেন্টারি ক্যানেল। এই পুরো চ্যানেলের ভিতর দিয়ে ফুডটা কী করে, পাস করে। এখন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দিস সিস্টেম? এই জিআই সিস্টেমের ফাংশনটা কি? জিআই সিস্টেমের ফাংশন হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, অর্থাৎ খাবারের ডাইজেশন করা অ্যাজ ওয়েল এজ অ্যাবজর্পশন করা। ওকে, এইটুকু হলো আমাদের জিআই সিস্টেমের কাজ। আমরা ছোটোবেলায় পড়ছিলাম যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে একটা বৃহৎ জিনিস ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরায় পরিণত হয় এবং শোষণ উপযোগী হয়, মানে অ্যাবজর্পশনের উপযোগী হয়। সেই সিস্টেমটাকে বলা হয় মূলত ডাইজেস্টিভ সিস্টেম। সো এটার মূল কাজ হচ্ছে ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ঠিক আছে? ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, এটাই হচ্ছে মূলত এই সিস্টেমের কাজ। আমরা আজকের লেকচারে আমরা এতটুকু অংশ কভার করব, ঠিক আছে? সো ইফ উই থিঙ্ক হোয়াট ইজ দ্য ডাইজেশন অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাবজর্পশন, আজকে আমাদের এই টোটাল ডিসকাশনটা হবে মূলত এই দুইটা জিনিসকে কেন্দ্র করে। ওকে, ডাইজেশন জিনিসটাকে আমরা একটু ব্রডলি যদি দেখি, সেটা আমরা একটু ওভারঅল দেখার চেষ্টা করব শুরুতে। সো ডাইজেশন বোঝার আগে আপনাকে বুঝতে হবে হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ফুড। আমরা কোন কোন খাবার খাই এবং কোন কোন খাবারে ডাইজেশন হবে, তাই না?
আমরা খাবার খাই হচ্ছে কার্বোহাইড্রেট খাই, আমরা প্রোটিন খাই, আমরা ফ্যাট খাই, আমরা ভিটামিন মিনারেলস ওয়াটার খাই এবং কিছু ফাইবার খাই। তাহলে এই খাবারগুলো আমরা খাই, কিন্তু এর মধ্যে আমাদের বডি অ্যাবজর্ব করে 6টা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন মিনারেলস ওয়াটার, কিন্তু তার মধ্যে 3টা হচ্ছে বেলনি এনার্জি এল্ড করে, ঠিক আছে। আর ভিটামিন মিনারেলস ওয়াটার আমরা যেই ফর্মে খাই ঠিক সেই ফর্মেই অ্যাবজর্ব হয়, সো এটা আলাদা করে ডাইজেশনের প্রয়োজন পড়ছে না, ঠিক আছে। হ্যাঁ, কিছু ভাঙতে হয় কিছু জিনিস, কিন্তু এটা বেসিক্যালি ওই ফর্মেই আমরা অ্যাবজর্ব করে ফেলি। কিন্তু আমরা যেই ফর্মে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাই সেই ফর্ম বডি অ্যাবজর্ব করে না, এই জন্য এগুলোকে ভাঙতে হয়, এগুলোকে ভেঙে ছোটো ছোটো কণায় পরিণত করতে হয়। সো আমরা খাই কি, আমরা খাই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমরা সবচেয়ে কমনলি কী খাই? স্টার্চ খাই, তাই না? আমরা ভাত খাই, যেটা ভাত বেসিক্যালি কি স্টার্চ। সো আমরা সবচেয়ে কমনলি কার্বোহাইড্রেট যেটা নেই সেটার নাম হচ্ছে স্টার্চ। আমরা হচ্ছে স্টার্চ খাই ভাতের মাধ্যমে। এই স্টার্চটা যখন ওরাল ক্যাভিটিতে থাকে, আমাদের পার্ট অফ ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়েছি, সাথে ডাইজেস্টিভ গ্ল্যান্ড বলে একটা কথা আছে। আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ডগুলো এখানে একটু যদি দেখাই দিই, দেখেন ওরাল ক্যাভিটির মানে টোটাল জিআই সিস্টেমটা দুইটা জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর একটা হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ঠিক আছে। সো এই ট্র্যাক্টের ভিতর দিয়ে খাবার যখন চলে যাবে, গ্ল্যান্ড থেকে বিভিন্ন সিক্রেশন এসে, স্পেশালি দ্য এনজাইমস, এই এনজাইমগুলো এসে এসে ওই খাবারটাকে ডাইজেস্ট করতে থাকবে, ঠিক আছে। এটাই হলো ডাইজেশন। তাহলে এখানে গ্ল্যান্ডের মধ্যে প্রথম যে গ্ল্যান্ডটা আছে সেটা ওরাল ক্যাভিটির চারপাশে থাকে স্যালিভারি গ্ল্যান্ড, দিস আর অলসো ইম্পর্টেন্ট ফর ডাইজেশন। সো স্যালিভারি গ্ল্যান্ড, তারপরে এই যে স্টোমাকের ভিতরে যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি, এখানে কিছু গ্ল্যান্ড পাওয়া যায়, এগুলোকে বলা হয় গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। হ্যাঁ, আমাদের প্যারাটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে, তো এরকমভাবে কয়েকটা সেল আছে, আমরা একটু পরে দেখবো। এই সেলগুলো থেকে বিভিন্ন গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, সেগুলো থেকে বিভিন্ন খাবারের পরিপাক করার জন্য কিছু এনজাইম চলে আসে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্টোমাক। তারপরে আসি এখানে লিভার ইজ দ্য ডাইজেস্টিভ গ্ল্যান্ড অলসো, প্যানক্রিয়াস ইজ এ ডাইজেস্টিভ গ্ল্যান্ড অলসো। আর লাস্টলি এখানে যে স্মল ইন্টেস্টাইন আছে, এই স্মল ইন্টেস্টাইনের ভিতরেও কিছু কি আছে, ওই যে স্টোমাকের মতো মাইক্রোস্কোপিক্যাল কিছু গ্ল্যান্ড আছে, এগুলোকে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। সো স্যালাইভারি গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, লিভার, প্যানক্রিয়াস আর লাস্ট হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস। এই 5 রকম গ্ল্যান্ডস এখানে অ্যাসোসিয়েটেড থাকে উইথ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। তো এই গ্ল্যান্ডগুলোকে বলা হয় ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, আর এগুলো হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ওকে, আমরা শীটে দাগাবো, পরে সব একসাথে করে দাগাই দিব, আমরা আগে বেসিকগুলো বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এখন আমরা আবার চলে আসি আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা যদি ওভারঅল সামারি করি তাহলে কেমনটা হয়। প্রথম কথা আমরা বলছি যে স্টার্চটা যখন আমাদের ওরাল ক্যাভিটি থাকে, চিন্তা করেন প্রথমে খাবার দিলে আমরা মুখে, ওরাল ক্যাভিটিতে আসলো খাবারটা। ওরাল ক্যাভিটিতে আমাদের যে এনজাইমটা থাকে, যেই এনজাইম থাকে তার নাম হচ্ছে টায়ালিন। তার নাম কি? টায়ালিন বা আলফা অ্যামাইলেস, টায়ালিন অর আলফা অ্যামাইলেস। দিস ইজ কামিং ফ্রম প্যারোটিড। ওকে, এটা প্যারোটিড গ্ল্যান্ডের একটা সিক্রেশন। এই টায়ালিন বা আলফা অ্যামাইলেস কই থেকে আসে? প্যারোটিড গ্ল্যান্ড থেকে আসে। সো স্টার্চটা শুরুতে টায়ালিন বা আলফা অ্যামাইলেস দিয়ে প্যারোটিড গ্ল্যান্ড থেকে আসা, এটা কিন্তু অন্য কোনো স্যালিভারি গ্ল্যান্ড থেকে আসে না, অনলি কামিং ফ্রম প্যারোটিড, রিমেম্বার দিস। সো ইম্পর্ট্যান্ট, ডাইজেশনের জন্য একমাত্র ইম্পর্ট্যান্ট গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড। ওকে, বাকিগুলো ডাইজেশনের রোল প্লে করে না। তো স্টার্চটা ওরাল ক্যাভিটিতে আসলো, ওরাল ক্যাভিটির মধ্যে মুখে খাবার দেওয়ার পরে তাহলে এই স্টার্চটাকে ভাঙা হবে। এখন কিভাবে ভাঙা হবে? যে স্টার্চটা একটা পলিস্যাকারাইড। স্টার্চ কি? একটা পলিস্যাকারাইড, হ্যাঁ, তাই না? আমাদের কার্বোহাইড্রেট যদি ক্লাসিফিকেশন দেখি আমরা, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এরকম থাকে, তাই না? সো পলিস্যাকারাইড মিনস অসংখ্য আপনার হচ্ছে যে মানে গ্লুকোজের পলিমার বলা হয় এটাকে, তাই না? একটা পলিস্যাকারাইডগুলো হচ্ছে কি গ্লুকোজের পলিমার। তাহলে এখানে স্টার্চকে ভাঙতে ভাঙতে একসময় আমরা কি পাবো? আমরা একটা মনোস্যাকারাইড পাবো, অর্থাৎ গ্লুকোজটা পাবো। তাইলে এই গ্লুকোজ, আমরা জানি যে 2টা গ্লুকোজ মিলিত হয়ে মনোস্যাকারাইড, 3টা হলে 3 থেকে 10 হলে অলিগোস্যাকারাইড, মানে ডাইস্যাকারাইড, ডাইরের পরে অলিগোস্যাকারাইড, তারপরে হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডকে ভাঙলে শুরুতে আমরা ডাইস্যাকারাইড পাবো, অলিগোস্যাকারাইড পাবো, লাস্টে আমরা গ্লুকোজ পাবো। অর্থাৎ যত বেশি সময় ধরে ভাঙবে তত সিম্পল ফর্মে সে কনভার্ট হবে। সো একটা পলিস্যাকারাইডকে যদি আমরা ভাঙতে থাকি, হয়তো সে অলিগোস্যাকারাইডে কনভার্ট হবে অথবা সে স্টার্চেই থেকে যাবে। কারণ মুখের মধ্যে আমরা খুব মিনিমাম সময়ে আসলে ডাইজেশনের জন্য খাবারগুলো পাই, কারণ আমরা খাবার পরে খুব বেশি সময় আসলে মুখের মধ্যে রাখি না, আমরা এটাকে গিলে ফেলি, ঠিক আছে? যার কারণে হচ্ছে খুব বেশি
আমাদের এই ইয়েটা থাকে না, আমাদের মুখের ভিতরে যেই খাবারের যে পরিপাকের প্রক্রিয়া অর্থাৎ ডাইজেশনের যেই প্রসেসটা এটা খুব অল্প সময়ের জন্য হয়, যার কারণে যেই ফর্মে আমরা খাই ঠিক সেই ফর্মেই হয়তো আবার আপনার স্টোমাকের মধ্যে চলে যায়, কারণ ওরাল ক্যাভিটি পরে যাবে কোথায়, স্টোমাকে যাবে। সো এটা এখন স্টোমাকের মধ্যে আছে। স্টোমাক কন্টেইন ডাইজেস্টিভ এনজাইম অনলি ফর প্রোটিন ডাইজেশন। সো এখানে কার্বোহাইড্রেট ডাইজেশন হবে না, ফ্যাট ডাইজেশনও হবে না। তাইলে স্টোমাকের মধ্যে কোনো ধরনের কোনো চেঞ্জ ছাড়াই ওই স্টার্চটা বা ওই অলিগোস্যাকারাইডটা চলে যাবে হচ্ছে কোথায়, ডিওডেনামের মধ্যে। কারণ আমাদের ট্র্যাক্টের মধ্যে আমরা দেখে আসছি যে এর পরের পার্টটার নাম হলো ডিওডেনাম। ওকে, ডিওডেনামের এখানে আমাদের একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ডিওডেনামের মধ্যে সিক্রেশনগুলো আসে প্যানক্রিয়াস থেকে। আমরা যদি একটু শর্টলি আবার দেখি, এই যদি আসলে আমাদের লিভার হয়, আর এই লিভার থেকে এরকমভাবে কিছু ডাক্ট বের হয়ে আসে। আমরা জিনিসটা পরে আরেকবার দেখব বিস্তারিত, এখন আপাতত একটু দেখে ফেলি। তারপরে সেটা হচ্ছে যে এখানে আসার পরে প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলিত হয় এবং মিলিত হয়ে আলটিমেটলি এই ডিওডেনামের সেকেন্ড পার্টে এসে শেষ হয়, এখানে শেষ হয়। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের টোটাল প্যানক্রিয়াসটা, রাইট? দিস ইজ দ্য প্যানক্রিয়াস। এখন এই যে ডাক্টটা আসলো, এই ডাক্টটা হচ্ছে হ্যাপাটিক ডাক্ট, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এরপরে প্যানক্রিয়াটিক ডাক্ট মিলিত হয়ে হ্যাপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট এখানে তৈরি হলো। এটা আলটিমেটলি লিভার ডিওডেনামের সেকেন্ড পার্টের প্রসেস। সো প্যানক্রিয়াসে যত সিক্রেশন আছে এই সিক্রেশনগুলো আলটিমেটলি এই ডাক্ট হয়ে এইখানে এসে পড়ে, ডিওডেনামের মধ্যে এসে পড়ে। তাহলে আলটিমেটলি স্টোমাকে খাওয়ার পরিপাক না হওয়ার দরুন সে সরাসরি চলে যাবে কোথায়, এই ডিওডেনামের মধ্যে। ডিওডেনামের মধ্যে কি হবে, ডিওডেনামের মধ্যে এই প্যানক্রিয়াস থেকে আসা এনজাইমগুলো আছে। এখন মনে রাখবেন প্যানক্রিয়াসের মধ্যে অল থ্রি টাইপ অফ এনজাইম প্রেজেন্ট থাকে। তাহলে কি কি আছে, কার্বোহাইড্রেটের জন্য অ্যামাইলেজ আছে, প্রোটিনের জন্য প্রোটিয়েজ আছে, লিপিডের জন্য লাইপেজ আছে। অর্থাৎ প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ 3 রকম এনজাইমই প্যানক্রিয়াসের মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে যেহেতু প্যানক্রিয়াসিক অ্যামাইলেজ আছে, ঠিক সেম নাম টায়ালিন অথবা আলফা অ্যামাইলেজ, ঠিক সেম নামে এখানেও আরেকটা এনজাইম থাকে টায়ালিন অথবা আলফা অ্যামাইলেজ। সেটা কি করে, ওই অলিগোস্যাকারাইড বা স্টার্চ থেকে ভেঙে ডাইস্যাকারাইডগুলোতে কনভার্ট করে। কারণ আমরা বলছি ভাঙতে ভাঙতে আস্তে আস্তে মনোস্যাকারাইড আসবে, একবারে মনোস্যাকারাইড আসবে না। তো ডাইস্যাকারাইড কি আছে, ডাইস্যাকারাইড আছে আমাদের হচ্ছে 1 নম্বরে হচ্ছে মল্টোজ, তারপরে হচ্ছে ল্যাকটোজ, তাই না? এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে যে সুক্রোজ, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড, এগুলোতে কনভার্ট হবে। এই জিনিসগুলোই পরবর্তীতে কোথায় যাবে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে গ্ল্যান্ডগুলো আছে সেগুলোর মধ্যে যাবে। কারণ আমরা এই পার্টের পরে কিন্তু বললাম স্মল ইন্টেস্টাইনের গ্ল্যান্ডের কাছে যাবে, ঠিক আছে? স্মল ইন্টেস্টাইনের কাছে যাওয়ার পরে সে আলটিমেটলি এর পরবর্তী পার্টের মধ্যে, এখন দেখেন এখন কি আমার ওই বড় এনজাইমটা দরকার, অ্যামাইলেজ দরকার আছে? না, আমার দরকার হচ্ছে ম্যালটোজকে ভাঙার জন্য, মল্টোজকে ভাঙার জন্য মল্টেজ বা মেলটেজ বলে, মেলটেজ এনজাইম দরকার। ল্যাকটোজকে ভাঙার জন্য ল্যাকটেজ এনজাইম দরকার। সুক্রোজকে ভাঙার জন্য সুক্রেজ এনজাইম দরকার, তাই না? এই এনজাইমগুলোর সহযোগিতায় এটা ভেঙে তারপর সেটা মনোস্যাকারাইডে কনভার্ট হবে। এখন মনোস্যাকারাইড কি হয়, ম্যালটোজ ভাঙলে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, গ্যালাক্টোজ ভাঙলে গ্লুকোজ প্লাস ল্যাকটোজ ভাঙলে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সুক্রোজ ভাঙলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। তাহলে এই জিনিসগুলো তৈরি হবে, এগুলো সবই মনোস্যাকারাইড। গ্লুকোজ, ফ্রুক্টোজ, হ্যাঁ, গ্যালাক্টোজ, এগুলো কি মনোস্যাকারাইড। তাহলে এই জিনিসগুলো তৈরি হবে হচ্ছে ফ্রম দিস ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডগুলো তৈরি হলো ডিওডেনামের মধ্যে, সেখান থেকে আলটিমেটলি স্মল ইন্টেস্টাইনে গিয়ে মনোস্যাকারাইডে কনভার্ট হলো। সো দিস ইজ ফ্রম স্টার্চ টু গ্লুকোজ। এটাই হলো আমাদের কার্বোহাইড্রেটের ওভারঅল ডাইজেশন, ঠিক আছে? কার্বোহাইড্রেটটা কীভাবে ডাইজেশন হয় সেই জিনিসটা আমরা এখানে একবারে দেখে ফেললাম। এখন যদি আমরা প্রোটিনে চলে যাই, সো কাম টু প্রোটিন। প্রোটিন কি আসলে? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, এটা আমরা জানি, তাই না? প্রোটিনগুলো হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। ওকে, সো ওরাল ক্যাভিটিতে কি হবে, আমরা বলছি ওরাল ক্যাভিটিতে প্রোটিন ডাইজেশনের জন্য কোনো এনজাইম থাকে না। ওরাল ক্যাভিটিতে প্রোটিন ডাইজেশনের জন্য কোনো কি থাকে না, এনজাইম থাকে না। তাহলে ওরাল ক্যাভিটি যেহেতু এনজাইম থাকে না, এই প্রোটিন চলে যাবে কোথায়, সরাসরি স্টোমাকের কাছে চলে যাবে। সো ওরাল ক্যাভিটি পার হয়ে সে চলে গেল স্টোমাকের মধ্যে। এখন স্টোমাকের মধ্যে কি আছে দেখেন, স্টোমাকে চলে গেল।
স্টোমাকের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা এনজাইম প্রোটিন ডাইজেশনের জন্য, তার নাম হচ্ছে পেপসিন। কি নাম? পেপসিন। বাট এই পেপসিনটা ইনঅ্যাক্টিভ অবস্থায় স্টোমাক থেকে বের হয়, ঠিক আছে? স্টোমাকের মধ্যে আমাদের স্টোমাকটা দেখতে এরকম। সো স্টোমাকের মধ্যে এরকম কিছু হিস্টোলজিক্যালি সেল থাকে, ঠিক আছে? এই সেলগুলোর বিভিন্ন নাম আছে, ঠিক আছে? একটার নাম হলো প্যারাইটাল সেল। কি নাম? প্যারাইটাল সেল। আরটার নাম হলো চিপ সেল। এই দুইটা হচ্ছে আমাদের বেশি ইম্পর্টেন্ট, আমরা এই দুইটা নিয়ে কথা বলবো, প্যারাইটাল সেল আর হলো চিপ সেল। প্যারাইটাল সেল থেকে যে সিক্রেশনটা আসে, সেটা কি কি? একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল। হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাসল, ভেরি ইম্পর্টেন্ট। আর চিপ সেল থেকে যে সিক্রেশনটা আসে তার নাম হচ্ছে পেপসিনোজেন। তার নাম কি? পেপসিনোজেন। ওকে, সো এই চিপ সেলের সিক্রেশনের নাম হচ্ছে পেপসিনোজেন। স্টোমাকের কথা বলতেছি কিন্তু আমরা। চিপ সেলের নাম মানে কাজ হচ্ছে পেপসিনোজেন রিলিজ করা, কিন্তু এই পেপসিনোজেনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, সে প্রোটিনের উপর কোনো কাজ করতে পারে না। সেই জন্য আল্লাহ কী করছে, এই পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিন ফর্মে আবার কনভার্ট করছে। প্রোটিনটা ইনঅ্যাক্টিভ মানে হরমোনটাকে ইনঅ্যাক্টিভ অবস্থায় পাঠাইছে, এটা পরবর্তীতে অ্যাক্টিভ পেপসিনে কনভার্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু এই পেপসিনোজেন থেকে পেপসিন কনভার্ট হতে আবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন। তাহলে আরেকটা জিনিস জেনে গেলাম যে পেপসিনোজেনটা আসছে চিপ সেল থেকে, প্যারাইটাল সেল থেকে আসছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এই পেপসিনোজেনটা অ্যাক্টিভ করতে হলে আমার আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন, ঠিক আছে? তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে? পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে। তাহলে প্যারাইটাল সেলের একটা ইম্পর্ট্যান্ট কাজ আমরা জানলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করা, যেটা প্রোটিন ডাইজেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আর ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ হচ্ছে মূলত ভিটামিন B12 এর সাথে সম্পর্কিত, ভিটামিন B12 অ্যাবজর্পশনের হেল্প করে, এটা আমরা পরে জানবো। তাহলে এখানে দেখেন পেপসিনোজেন থেকে পেপসিন হয়ে গেল, এই পেপসিনটা এখন ওই প্রোটিনকে ভাঙা শুরু করবে। এখন প্রোটিনের স্ট্রাকচার পড়ার সময় আপনারা জানবেন যে কার্বোহাইড্রেট প্রোটিনের মধ্যে যখন একটা অ্যামাইনো অ্যাসিড থাকে সেটাকে আমরা সিম্পল অ্যামাইনো অ্যাসিড বলি, সেটা দুইটা হলে সেটা একটা পলিপেপটাইড হয়, একটা পেপটাইড হয়। এই পেপটাইডের সাথে আবার দুইটা পেপটাইড যুক্ত হলে তখন ডাইপেপটাইড, ট্রাইপেপটাইড, এভাবে অলিগোপেপটাইড হয়ে একসময় পলিপেপটাইড হয়, আর অনেকগুলো পলিপেপটাইড মিলিত হয়ে একটা প্রোটিন তৈরি হয়। তার মানে এই প্রোটিনগুলো বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডের পলিমার। যেমনটা স্টার্চ ছিল গ্লুকোজের পলিমার, এই প্রোটিনটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার, ঠিক আছে? তাহলে এই অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের লাস্ট উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে এই প্রোটিনটাকে স্টোমাক ভেঙে কিসে কনভার্ট করবে এখন? স্টোমাক এই পেপসিনের সহযোগিতায়, কার সহযোগিতায়? পেপসিনের সহযোগিতায় স্টোমাক প্রোটিনগুলোকে ভেঙে, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে এটা তো পেপটাইড, তাই না? সো ডাইপেপটাইড বা অলিগোপেপটাইড বা পলিপেপটাইডে কনভার্ট করবে। কিসে কনভার্ট করবে? পলিপেপটাইডে কনভার্ট করবে, কারণ পলিপেপটাইড মিলিত হয়েই প্রোটিন তৈরি হয়েছে। তারপরে ভাঙলে পলিপেপটাইড পাওয়া যাবে বা ডাইপেপটাইড পাওয়া যেতে পারে, অলিগোপেপটাইড পাওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে পলিপেপটাইড পর্যন্ত আমরা পেলাম। এই পলিপেপটাইডগুলো তারপরে যাবে কোথায়? ডিওডেনামে। ওই যে এখানে আমরা একটু আগে দেখছিলাম ডিওডেনামের মধ্যে, এবং ডিওডেনামের সেকেন্ড পার্টে যাওয়ার পরে সেখানে আমরা বলছিলাম যে এনজাইম of pancreas contain 3 type of enzyme। এক নম্বর হচ্ছে অ্যামাইলেজ এনজাইম, যেটার কাজ আমরা দেখলাম। প্রোটিয়েজ এনজাইমও তার মধ্যে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য এনজাইম, প্রোটিয়েজ এনজাইমের নাম হচ্ছে আপনার ট্রিপসিন। কী নাম মনে রাখতে হবে? এটা ট্রিপসিন। আরেকটা কমন হচ্ছে কাইমোট্রিপসিন। এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে, একটা হচ্ছে ট্রিপসিন আর একটা হচ্ছে কাইমোট্রিপসিন। এখন এই ট্রিপসিনটাও কিন্তু আবার আপনার অ্যাক্টিভ না। এই যে ট্রিপসিনটা আসলো, এই ট্রিপসিনটা আসে ট্রিপসিনোজেন থেকে। আরে মানে বেসিক্যালি আমাদের প্যানক্রিয়াস যে এনজাইমটা সিক্রেশন করে তার নাম হলো ট্রিপসিনোজেন। এই ট্রিপসিনটা লোমেনের ভিতরে এসে ট্রিপসিনে কনভার্ট হয়। কি দিয়ে কনভার্ট হয়? দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এন্টেরোপেপটাইডেস বা এন্টেরোকাইনেস। এন্টেরোকাইনেস এনজাইমের সহযোগিতা, এটা জুলাই 24 সালে পরীক্ষায় আসছে যে ট্রিপসিনোজেন ট্রিপসিনে কনভার্ট হয় কি দিয়ে? এন্টেরোকাইনেস দিয়ে, ঠিক আছে? সো ট্রিপসিনোজেন থেকে কিছু কনভার্ট হলো, ট্রিপসিনে কনভার্ট হলো বাই এন্টেরোকাইনেস, যেটা ইন্টেস্টাইনের ভিতরে আগে থেকেই আছে সাক্কাস এন্টেরিকাসের মধ্যে, ঠিক আছে? সো দিস ইজ এন্টেরোকাইনেস। এন্টেরোকাইনেস ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিনে কনভার্ট করলো। এই ট্রিপসিনটা পরবর্তীতে
প্যানক্রিয়াস থেকে আরও যত প্রোটিনলাইটিক এনজাইম বের হয়, অ্যামিনোপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ, ইলাস্টেজ, যত রকম এনজাইম আছে প্রোটিনের, ঠিক আছে, সবগুলাই ইনঅ্যাক্টিভ থাকে এবং সবগুলাকে পরবর্তীতে অ্যাক্টিভ করে ট্রিপসিন। আমরা একটু পরে দেখবো, এটা বই সেটাও দেখবো, ট্রিপসিন অ্যাক্টিভ করে। অর্থাৎ প্রথমবার ট্রিপসিন অ্যাক্টিভ হয়, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন অ্যাক্টিভ হয়, ট্রিপসিন হওয়ার পরে বাকি সব এনজাইমগুলোকে, ইনঅ্যাক্টিভ এনজাইমগুলোকে অ্যাক্টিভ করে ট্রিপসিন নিজে। তখন আর এই এন্টেরোকাইনেজের দরকার পড়তেছে না, বাট প্রথমবার কার দরকার? এন্টেরোকাইনেজের দরকার। সো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভেটর এনজাইম অফ প্যানক্রিয়াস হচ্ছে মূলত ট্রিপসিন, কারণ এটা সবচেয়ে বেশি পরিমাণ এনজাইম অ্যাক্টিভেশন করে, দ্যাটস ওয়াই। ওকে, সো ট্রিপসিনে কনভার্ট হলে এই ট্রিপসিনটা এখন এই যে স্টোমাক থেকে আসা পলিপেপটাইডগুলো, এই পলিপেপটাইডগুলোকে এর পরবর্তীতে আপনার ডাইপেপটাইড যেগুলো, হ্যাঁ, এগুলোতে কনভার্ট করবে, হ্যাঁ, ডাইপেপটাইড, তারপরে হচ্ছে কার্বক্সিপেপটাইড, অ্যামিনোপেপটাইড, এরকম বিভিন্ন পেপটাইডে কনভার্ট করলো, ঠিক আছে। তারপরে যাবে সে কোথায়? স্মল ইন্টেস্টাইনে যাবে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে এগুলোকে ভাঙার জন্য ডাইপেপটাইডেজ, কার্বক্সিপেপটাইডেজ, অ্যামিনোপেপটাইডেজ, হ্যাঁ, এই ধরনের এনজাইমগুলো থাকে। সেই এনজাইমগুলো দিয়ে ভেঙে শেষ ফাইনালি অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হলো। সো দিস ইজ অ্যামাইনো অ্যাসিড কামিং ফ্রম প্রোটিন, দ্য সিম্পলেস্ট ফর্ম ইজ অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটাই আমার বডি অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয়, এখান থেকে অনেক প্রশ্ন করা সম্ভব, অনেকগুলো প্রশ্ন আপনার এই এক জায়গা থেকে তৈরি করা সম্ভব। যে প্যারাটাস সেল কি সিক্রেশন করে, চিপ সেল কি সিক্রেশন করে, সেটা অ্যাক্টিভ হয় কিভাবে, পেপসিনোজেন থেকে পেপসিনটা তাহলে কীভাবে অ্যাক্টিভ হয়, তারপর ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন কীভাবে অ্যাক্টিভ হয়, এখানে কোন এনজাইম লাগে, বাকি এনজাইমগুলোকে কে অ্যাক্টিভেট করে, হ্যাঁ, তারপরে প্রোটিনের ডাইজেশন কোথায় কোথায় হয়, এটাও পরীক্ষায় আসছে গত জুলাইতে, ঠিক আছে, যে প্রোটিনের ডাইজেশন কোথায় কোথায় হয়। তাহলে প্রোটিনের ডাইজেশন কোথায় কোথায় হয়? ওরাল ক্যাভিটি থেকে হয়েছে? হয় নাই। স্টোমাকে হয়েছে, আর প্যানক্রিয়াটিক জুস দিয়ে ডিউরিনামে হয়েছে, তারপরে হচ্ছে স্মল ইন্টেস্টাইনে হয়েছে, ঠিক আছে। কিন্তু লার্জ ইন্টেস্টাইনে কি হয়েছে? হয় নাই। এরকম অপশনে ছিল ওরাল ক্যাভিটি, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে স্টোমাক, এরকম অপশন ছিল। সো রিমেম্বার, ওরাল ক্যাভিটিতে হয় না, লার্জ ইন্টেস্টাইনে কোনোটারই ডাইজেশন হয় না। লার্জ ইন্টেস্টাইন কোনো খাবারই ডাইজেশন করে না। লার্জ ইন্টেস্টাইন মেনলি ওয়াটার রিটেনশন এবং কিছু জিনিসের অ্যাবজর্পশনের সাথে জড়িত মেনলি, ঠিক আছে। তাহলে আমাদের প্রোটিন শেষ। তাহলে প্রোটিন ডাইজেশনের বেসিক কথাগুলো আপনাকে মনে রাখতে হবে এবং সাথে এখানে বিভিন্ন এনজাইমের বিষয়গুলো খুবই গুরুত্ব পাইছে, এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর আমরা যাব হচ্ছে লিপিড বা ফ্যাট অ্যাবজর্পশনের জন্য। এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পড়া আছে। সো প্রোটিন শেষ, এবার আসি হচ্ছে লিপিডে। সো ফ্যাট বা আমরা লিপিড বলি, এটা আমরা খাইলাম। এই ফ্যাটগুলোকে ডাইজেস্ট করার জন্য ওরাল ক্যাভিটির মধ্যে সৃষ্টিকর্তা কোনো ধরনের কোনো এনজাইম দেয় নাই। সো মুখের ভিতরে কিছুই হবে না, সে চলে যাবে স্টোমাকে। স্টোমাকের মধ্যেও ফ্যাটের কোনো ধরনের কোনো ডাইজেশন হবে না। তাহলে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট বিষয়, যে ওরাল ক্যাভিটিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ডাইজেশন হয়েছে, স্টোমাকের মধ্যে শুধুমাত্র প্রোটিন ডাইজেশনের হয়েছে, আর ফ্যাটের ডাইজেশনও হয় নাই, কার্বোহাইড্রেটও হয় নাই। ওরাল ক্যাভিটিতে প্রোটিনও হয় নাই, ফ্যাটও হয় নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই খাবারটা আলটিমেটলি আপনি যেভাবে খাইছেন ঠিক সেইভাবে চলে যাবে কোথায়? আমাদের যে ডিউওডেনাম, প্যানক্রিয়াটিক যে ফ্লুইড বা জুস যেখানে আছে সেইখানে চলে যাবে। কিন্তু আমরা বলছি প্যানক্রিয়াসের মধ্যে সব ধরনের খাবার পরিপাক করার জন্য এনজাইম থাকে। তাহলে প্যানক্রিয়াটিক যেই লাইপেজ সেটা এখানে আছে। তাহলে প্যানক্রিয়াটিক লাইপেজ সহযোগিতায় প্রথম আপনার হচ্ছে যে প্যানক্রিয়াসের মধ্যে থাকা যে লাইপেজ, এইটা দিয়ে এই যে ফ্যাটটা আপনি খাইছেন সেটা ভাঙা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও হবে না। কেন হবে না? কারণ প্যানক্রিয়াটিক লাইপেজ এত বড় জিনিস আপনার আগে একটুও ভাঙে নাই, সরাসরি চলে গেছে ডিওডেনামের মধ্যে। তাহলে এই জিনিসটাকে আমাদের এই লাইপেজ যে এনজাইমটা আছে প্যানক্রিয়াটিক, এটা ভাঙতে পারে না। তাহলে কি করতে হবে? আল্লাহ অন্যরকম একটা মেকানিজম দিয়েছে, সেটা হচ্ছে বাইল। এই যে এখানে আমাদের লিভারের কাজই হচ্ছে বাইল তৈরি করা। লিভারের একটা ফাংশন হচ্ছে কি তৈরি করা? বাইল তৈরি করা। এই বাইলটা পরবর্তীতে এই পাথওয়ের মাধ্যমে এসে বিলিয়ারি চ্যানেল হয়ে এসে এইখানে এসে যখন পড়ে, ঠিক আছে, এই রাস্তা দিয়ে এসে, তখন এই বাইলটা কি করে? এই বাইলটা এই ফ্যাটটাকে ইমালসিফাই করে দেয়। কি করে? ইমালসিফিকেশন করে। ইমালসিফিকেশন মাধ্যমে ফ্যাটগুলোকে সে ভেঙে টুকরো টুকরো করে দেয় প্রথমে। তাহলে বাইল প্রথম আইসে, যে বাইলের মধ্যে কিছু অ্যাসিড থাকে, আমরা একটু পরে পড়বো, বাইল পিগমেন্ট, বাইল অ্যাসিড।
সো এগুলো হচ্ছে কী করে, ফ্যাটগুলোকে ভেঙে ছোটো ছোটো টুকরায় পরিণত করে, তখন লাইপেসটা এসে তারপর কাজ করতে পারে, ঠিক আছে। তারপরে যে প্যানকেটিক লাইপেসটা আছে সেখানে সে কাজ করবে। প্যানকেটিক লাইপেস ফ্যাটটাকে ভেঙে আপনার সিম্পলেস্ট ফর্ম, ফ্যাটের কিসের পলিমার, ফ্যাট হচ্ছে পলিস্যাকারাইড, আমাদের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের পলিমার। সো আলটিমেটলি সে এই ফ্যাটি অ্যাসিডে পরিণত করবে, অথবা মনোঅ্যাসাইল গ্লাইসেরল, ডাইঅ্যাসাইল গ্লাইসেরল, হ্যাঁ, তারপরে হচ্ছে এগুলোতে কনভার্ট করবে, ঠিক আছে। সো এই অ্যাসাইল গ্লাইসেরল বা আপনার হচ্ছে আরও মানে ফ্যাটি অ্যাসিডের এর আগের ফর্ম যেগুলো আছে এগুলোতে কনভার্ট করবে, সহজ কথায়। তাহলে এখন এই গ্লাইসেরলগুলো তৈরি হওয়ার পরে আলটিমেটলি সে চলে যাবে কোথায়, এই স্মল ইন্টেস্টাইনে। সেখানে গিয়ে আরও সিম্পল যে লাইপেসগুলো আছে, ইন্টেস্টিনাল যে ইন্টেস্টিনাল লাইপেসগুলো দিয়ে সে লাস্ট যে ফর্মটা সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে। প্লাস গ্লিসারলের কথাটা মনে রাখতে হবে, দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তাহলে এই জিনিসগুলোতে কনভার্ট হলো, ফ্যাটটা আলটিমেটলি এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হলো। মাঝখানে আমাদের বাইলের একটা ইম্পর্ট্যান্ট রোল এখানে চলে গেছে। বাইল হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, যে ফ্যাটগুলোকে ভেঙে ছোটো ছোটো টুকরায় পরিণত করছে, ঠিক আছে। সো ফ্যাটের ডাইজেশন হয় কোথায়, বেসিক্যালি ইন্টেস্টাইনের মধ্যে, মুখে এবং স্টোমাকে ফ্যাটের কোনো কিছুই হয় না, যে ডিওডেনাম স্মল ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে মূলত ফ্যাটের ডাইজেশন হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওভারঅল সামারাইজেশন অফ ডিফারেন্ট টাইপ অফ ফুডের ডাইজেশন। ওকে, আমরা এরপরে এখন বইয়ে আসি, বইয়ের মধ্যে আপনাদের এই বিষয়গুলো কীভাবে আসে সেটা একটু দেখার চেষ্টা করবো। আপনাদের লেকচার শিটের একদম শুরুর দিকে পেজ নাম্বার 3-এ দেখেন, ওখানে ডাইজেস্টিভ সিস্টেমের অ্যানাটমিটা সুন্দর করে ছোট্ট করে দিয়ে দিছে, পার্টস অফ ডাইজেস্টিভ সিস্টেম। সেখানে এলিমেন্টারি ট্র্যাক্ট এবং তারপরের পেজে 4 নম্বর পেজে দেখেন ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে। সো এই জিনিসগুলো একটু রিডিং পড়বেন, নট সো মাচ ইম্পর্ট্যান্ট। আমরা 5 নম্বর পেজে আসি, সেখানে আছে ইনারভেশন অফ দ্য জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টের নার্ভ সাপ্লাইটা আপনারা নার্ভাস সিস্টেম যখন পড়বেন তখন দেখবেন সেখানে আছে যে টোটাল সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা আমাদের জিআই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করে, তাই না? যেহেতু এটা আমাদের অটোনমিক পার্ট, এটা আমাদের ইচ্ছার মধ্যে না, অটোনমিক পার্ট, দ্যাটস ওয়াই এই জিআই ট্র্যাক্টের ইনারভেশনটা মূলত সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক থেকে আসে। সো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং সিম্প্যাথেটিক দেখেন দুইটাই দেওয়া আছে এক্সট্রিনসিক নার্ভাস সিস্টেমের মধ্যে। প্যারাসিম্প্যাথেটিক সাধারণত এক্সাইটেটরি, হ্যাঁ, প্যারাসিম্প্যাথেটিক আমাদের যেই নার্ভাস সিস্টেমটা আছে এটা জিআইটির উপর এক্সাইটেটরি রোল প্লে করে, মানে কি জিআইটির সকল গ্ল্যান্ডের সিক্রেশন বাড়াবে, তারপরে জিআইটির যত কন্ট্রাকশন আছে সেগুলো বাড়াবে। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে এখানে মূলত এই কাজটা করে। আর সিম্প্যাথেটিকটা হচ্ছে এখানে ইনহিবিটরি। সিম্প্যাথেটিকটা হচ্ছে মূলত সকল গ্ল্যান্ডের সিক্রেশন কমায় এবং সকল মুভমেন্টটাকে কমায় দেয়। ওকে, এবং সেটা কি নার্ভ হয়ে আসে, ভেগাস নার্ভ হয়ে আসে একটা, এটা তো স্পাইনাল কর্ডে যে থোরাসিক 8 থেকে নাম্বার 2 পর্যন্ত যে সেগমেন্ট সেখান থেকে আসে। শুধু প্রথম 2টা লাইন, প্যারাসিম্প্যাথেটিকের 2টা লাইন দাগ দেন আর সিম্প্যাথেটিকের প্রথম 2টা লাইন দাগ দেন। এরপরে আসি আমরা, এখানে নিচের দিকে কিছু বক্স আছে দেখেন, মাস্ট টু নো, 5 নম্বর পেজের নিচ থেকে শুরু, ফ্যাক্টর অ্যাফেক্টিং গ্যাস্ট্রিক এমটিং, সেখানে ইনক্রিজ ফ্যাক্টরের মধ্যে 4টা জিনিসের নাম আছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু পরে পড়বো, এখন না পড়ে আমরা আমাদের ক্লাসের শেষের দিকে পড়বো। আপাতত শুধু দাগায় রাখেন 5 নম্বরের প্রথম বক্সটা ইনফিনিটি স্টার, তারপরে পেজে দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং স্মল ইন্টেস্টাইনাল লার্জ ইন্টেস্টাইনাল মোটাইলিটি, এগুলো 3 স্টার দিয়ে রাখেন। এর পরের বক্সটা ফ্যাক্টর অ্যাফেক্টিং এইচসিএল সিক্রেশন, এটা ইনফিনিটি স্টার। তারপরের বক্সটা ফ্যাক্টর অ্যাফেক্টিং গল ব্লাডার এমটিং, এটাও ইনফিনিটি স্টার। তারপরে একটা বক্স আছে পেপটাইড হুইচ ইনক্রিজ দ্য ফুড ইনটেক এবং ডিক্রিজ দ্য ফুড ইনটেক, পাশাপাশি ডাবল 2টা বক্স। এই ডিক্রিজ এবং ইনক্রিজের লাইনগুলো দাগ দেন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। আমরা এটা পরে পড়বো আবার, এটা সবগুলো জিনিস পড়ার পরে তখন পড়লে আপনারা বুঝতে পারবেন সহজে। আমরা এখন চলে যাই এর পরের পড়াটায়। 8 নম্বর পেজে হরমোনসের মধ্যে দেখেন শুরুতে একটা কথা আছে লোকাল হরমোনস অফ জিআইটি। সো হোয়াট ইজ দ্য লোকাল হরমোনস অফ জিআইটি? আমরা জানবো যে মেসেঞ্জার আমাদের বডিতে কয়েক রকমের আছে, ঠিক আছে? মেসেঞ্জারগুলো 4 রকমের হয় সাধারণত, এর মধ্যে একটা সিস্টেম হচ্ছে প্যারাক্রাইন মেসেঞ্জার, ঠিক আছে? সো লোকাল হরমোন জিআইটিগুলো অনেকটা প্যারাক্রাইন মেসেঞ্জারের মতো কাজ করে, দে আর বায়োলজিক্যালি অ্যাক্টিভ, ওটা সংজ্ঞা দেওয়া আছে শুরুতেই। তারা হচ্ছে পলিপেপটাইড। আপনারা যখন এন্ডোক্রাইন সিস্টেম পড়বেন সেখানে দেখবেন যে
হরমোনগুলোকে কয়েকভাবে ক্লাসিফাই করা হয়। তার মধ্যে একটা ক্লাসিফিকেশন হচ্ছে কেমিক্যাল, যেখানে ওখানে ভাগ করা হয়েছে পলিপেপটাইড, প্রোটিন, পেপটাইড, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সো এটা পলিপেপটাইড হরমোন, ঠিক আছে। সিক্রেশন হয় কি দিয়ে? নার্ভ সেল এবং গ্ল্যান্ড সেল অফ দ্য মিওকোসা অফ দ্য ইন্টেস্টাইন। তো ইন্টেস্টাইনাল এই ইন্টেস্টাইন থেকেই মূলত তারা তৈরি হয়। ইন্টেস্টাইনের যে নার্ভ এবং গ্ল্যান্ড সেলগুলো আছে সেগুলো থেকে তারা রিলিজ হয়। অ্যাক্ট ইন প্যারাক্রাইন ফ্যাশন। প্যারাক্রাইন মানে হচ্ছে যেখানে সিক্রেশন হয় তার খুব কাছাকাছি কোথাও গিয়ে কাজ করে, হ্যাঁ, কাছাকাছি কোথাও কাজ করে, যখন তাদেরকে বলা হয় প্যারাক্রাইন। বাট দে ক্যান অলসো এন্টার ইনটু দ্য সার্কুলেশন, তার মানে তারা আবার ব্লাডেও যেতে পারে, লোকালিও কাজ করে প্লাস ব্লাডে গিয়ে দূরে গিয়েও কাজ করতে পারে। সাধারণত আরেকটা মেসেঞ্জার সিস্টেম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, যেখানে ব্লাডের মাধ্যমে সে দূরে গিয়ে কাজ করে। তো এই যে হরমোনগুলো, এদেরকে হরমোন এই জন্যই বলছে যে এরা কিন্তু এন্ডোক্রাইনের মতো দূরে গিয়ে কাজ করতে পারে, বাট বেসিক্যালি দে অ্যাক্ট লোকালি নিয়ার দ্য সাইট অফ অ্যাকশন, ঠিক আছে, নিয়ার দ্য সাইট অফ সিনথেসিস। এই জন্য এদেরকে টার্ম দেওয়া হয়েছে এইভাবে, লোকাল হরমোনস অফ জিআইটি, মানে তারা লোকালিও কাজ করে আবার ডিস্টেন্স সাইটে বা ব্লাডের মাধ্যমে গিয়ে কাজ করতে পারে। সো এই সংজ্ঞার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরছে, এই পয়েন্টগুলো একটু দাগ দেন। এরপরে আমরা আসি হোয়াট আর দিস, কী কী আছে। বেসিক্যালি ব্রডলি এরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্যাস্ট্রিন ফ্যামিলি, একটা হচ্ছে সিক্রেটিন ফ্যামিলি। আপনাদের এই বক্সে, এখানে বক্স আকারে নাই, ওখানে এমনি লেখা আছে এ, বি আর আদার্স। মেনলি এ, বি কী আছে, গ্যাস্ট্রিন ফ্যামিলিতে দুইটা হরমোনের নাম আছে, একটা হচ্ছে গ্যাস্ট্রিন এবং কোলিসিস্টোকাইনিন। আমি আরেকটা কথা এখানে অ্যাড করে রাখছি, প্যানক্রিওজাইমিন, ঠিক আছে, কোলিসিস্টোকাইনিন, প্যানক্রিওজাইমিন সিস্টেম, এই দুইটা হলো গ্যাস্ট্রিন ফ্যামিলির সদস্য। আর সিক্রেটিন ফ্যামিলিতে 5 জন আছে এখানে, কি কি, সিক্রেটিন, গ্লুকাগন, গ্লাইসিনটিন, ভিআইপি এবং জিআইপি, এই 5টা হরমোন। বাকি আদার্স ফ্যামিলিতে যা আছে এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো এমনি মনে থাকবে, ঠিক আছে। সো মেনলি দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে গ্যাস্ট্রিন ফ্যামিলি আর একটা হচ্ছে সিক্রেটিন ফ্যামিলি, ঠিক আছে। নাও টু কাম টু দিস দেয়ার ফাংশনস। আপনাদের এখানে একটা বক্স আছে বিশাল বড়, গার্ড হরমোনস এন্ড পেপটাইড, 9 নম্বর পেজে দেখেন, ডেভিডসনের বক্স এটা। সো ডেভিডসন থেকেই মূলত এটা তুলে দেওয়া হয়েছে গার্ডস হরমোন এন্ড পেপটাইডগুলোকে। সো এখানে দেখেন সবগুলো হরমোনেরই অ্যাকশন দেওয়া আছে, তাই না। অ্যাকশনগুলো আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কি কাজ করে? আচ্ছা, গ্যাস্ট্রিনের কাজগুলো মনে রাখার জন্য আমরা এখানে সবগুলো আসলে আমরা পড়বো না, আমরা পরীক্ষায় আসে মূলত 3টা বা 4টা থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে। একটা হচ্ছে গ্যাস্ট্রিন, আরটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, আরটা হচ্ছে কোলিসিস্টোকাইনিন। এই 3টা পরীক্ষায় বেশি আসে। সিক্রেটিন মাঝে মধ্যে আসে আর গ্রেলিন মাঝে মধ্যে আসে, ঠিক আছে। তাহলে এই বক্স আমরা যদি দেখি, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা এই যে সিক্রেটিনের ফাংশন আসছে এবার, বাইকার্বনের একবার পরীক্ষায় আসছে, বাইকার্বনের সিক্রেশন, প্যানক্রিয়াটিক বাইকার্বনেট সিক্রেশন কোথায় হয়? সিক্রেটিন দিয়ে হয়। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখবো। আমরা আগে গ্যাস্ট্রিন সম্পর্কে দেখি। গ্যাস্ট্রিনের কাজগুলো মনে রাখার জন্য আমরা যদি সাইড ধরে ধরে মনে রাখি, হ্যাঁ, সাইডটা কি আছে? 1 নম্বর হচ্ছে আমাদের লোয়ার ইসোফেজিয়াল যে স্ফিংটার। আমরা যদি আবার সেই ফিজিওলজির মেইন এগুলোতে যাই, এই যে ইসোফেগাসের নিচে এখানে স্ফিংটার থাকে, কার্ডিয়াক স্ফিংটার বলা এটাকে। তারপরে নিচের দিকে এখানে পাইলোরাস থাকে, পাইলোরাসের মধ্যে একটা স্ফিংটার থাকে, পাইলোরিক স্ফিংটার। তারপরে আমাদের টোটাল স্মল ইন্টেস্টাইন, তাই না। এই সাইড অনুযায়ী যদি আমরা চিন্তা করি, এটা লোয়ার ইসোফেজিয়াল, গ্যাস্ট্রিনটা কী করে? লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারে এসে এই জায়গাটাতে এই স্ফিংটারটাকে কন্ট্রাক্ট করে। মনে রাখবেন, গ্যাস্ট্রিনের সব কাজ হচ্ছে পজিটিভ। গ্যাস্ট্রিনের সব কাজ কি? পজিটিভ। গ্যাস্ট্রিনের সব কাজ পজিটিভ মানে কি? যে এটা একটা সিক্রেশন বাড়াবে, কন্ট্রাকশন বাড়াবে। সিক্রেশন কন্ট্রাকশন বাড়ালেই তাকে আমরা পজিটিভ বলতেছি এখানে, ঠিক আছে। সো গ্যাস্ট্রিন এই কাজটা করতেছে, 1 নাম্বার। 2 নম্বর, টোটাল স্টোমাকের উপর তার কী কাজ? গ্যাস্ট্রিনের মেইন কাজটাই স্টোমাকের যে সিক্রেশনগুলো, এই সিএল বা পেপসিনোজেন, এই যে সিক্রেশনগুলো, এই সিক্রেশনগুলোকে বাড়ায় কে? গ্যাস্ট্রিন। তাহলে 1 নম্বরে হচ্ছে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারকে কন্ট্রাক্ট করা। 2 নম্বরে হচ্ছে, তাহলে এটা করলে সুবিধা কি? খাবার যখন একবার স্টোমাকে আসলো তখন সে এটাকে ব্যাক করতে দিবে না, কন্ট্রাক্ট করে ফেলছে, এখানে বন্ধ করে দিছে এই রাস্তাটাকে, ওকে। এরপরে খাবার আসলো স্টোমাকে আসার পরে সিক্রেশনগুলোকে সে বাড়ায়, এসিএল সিক্রেশন বাড়ায়, পেপসিনোজেন সিক্রেশন বাড়ায়, তাই না। এই কাজগুলো করতেছে গ্যাস্ট্রিন, তাইলে স্টোমাকের উপরে এই কাজ করতেছে। এবার আসুন পাইলোরা কিন্ডে কী করে? খাবারটাকে তো পাস করতে হবে, কাজ শেষ হওয়ার পরে খাবারটাকে পাস করে ডিওডিনামে পাঠাইতে হবে, তাই না। তো পাইলোরাস স্ফিংটারকে সে রিল্যাক্স করে দেয়, পাইলোরিক স্ফিংটারকে রিল্যাক্স করে, ইসোফেজিয়াল স্ফিংটারটাকে সে কন্ট্রাক্ট করে। 2টা পয়েন্ট, কারণ কন্ট্রাক্ট না করলে খাবার চলে যাবে, আর খাবার আমাদের রাস্তা হচ্ছে সামনের দিকে, এদিকে খুলতে হবে, তাইলে এখানে রিল্যাক্স করে দেয়। অর্থাৎ তার কাজ হচ্ছে পজিটিভ, কন্ট্রাকশন বাড়ানো, তারপরে হচ্ছে যে আপনার মানে
ট্র্যাক্টের কন্ট্রাকশন বাড়ানো, গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ানো। তাহলে খাবার সামনে, এক মূল কথা সামনের দিকে খাবারকে পৌঁছায় দেওয়া হচ্ছে গ্যাস্ট্রিনের কাজ। তাহলে এই কাজটা সেখানে হচ্ছে, গ্যাস্ট্রিন পাইলোরিক স্ফিনটাকে রিল্যাক্স করে দিচ্ছে। তারপরে সে যাচ্ছে কোথায়, ডিওডেনামে, তারপর এখানে আছে আছে আমাদের প্যানক্রিয়াস আছে। তো প্যানক্রিয়াসের যে গ্রোথ সেখানেও তার রোল আছে। প্যানক্রিয়াসের সিক্রেশন, বিশেষ করে ইনসুলিন সিক্রেশন, প্যানক্রিয়াসের ইনসুলিন সিক্রেশনের তার রোল আছে, ঠিক আছে। সো বিভিন্ন জায়গায় সে কাজ করে, স্মল ইন্টেস্টাইনের গ্রোথেও তার রোল আছে। আপনাদের বইয়ে শুধু দুইটা কথাই বলছে, একটা হচ্ছে যে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, আর টু দি ইন্টেস্টাইনাল যে মিউকোসাল গ্রোথ সেখানে হেল্প করে। ওকে, এরপর আসি সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিনের কাজ মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ গ্যাস্ট্রিনের যা যা কাজ আপনি পড়েছেন তার ঠিক উল্টা কাজটা করবে সোমাটোস্টেটিন। সোমাটোস্টেটিন হ্যাভ নো মানে পজিটিভ ওয়ার্কস, সব নেগেটিভ। কী করে, ইনহিবিট গ্যাস্ট্রিন এন্ড ইনসুলিন সিক্রেশন, দেখেন ইনহিবিট করতেছে, ডিক্রিজ অ্যাসিড সিক্রেশন, ডিক্রিজ অ্যাবজর্পশন, ইনহিবিট প্যানক্রিয়াটিক সিক্রেশন, সব কি নেগেটিভ কাজ, পজিটিভ কোনো কাজ এখানে সে করতেছে না, ঠিক আছে। নাও কাম টু কোলিসিস্টোকাইনিন। পরীক্ষার জন্য দিস ইজ আবার ভেরি ইম্পর্ট্যান্ট। কোলিসিস্টোকাইনিনে আসি আমরা। কোলিসিস্টোকাইনিনে কি বলছে দেখেন, কোলিসিস্টোকাইনিন, এটা গ্যাস্ট্রিন সিক্রেশনের এই সেলটার নাম মনে রাখবেন, জি সেল অফ দ্য পাইলোরাস। স্টোমাকের যে পাইলোরিক পার্টটা আছে সেখানে জি সেল থাকে, সেখান থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন হয়। কোলিসিস্টোকাইনিন মূলত ডিওডেনাম জেজোনামের যে আই সেল, এখান থেকে মূলত সিক্রেশন হয়। এবং এই কোলিসিস্টোকাইনিনের মেইন কাজটা কি, কোলিসিস্টো নামটার মধ্যেই দেওয়া আছে, কোলিসিস্টোকাইনিন। তার মানে কোলি মানে কি, বাইল, সিস্ট মানে হচ্ছে ব্লাডার। তাহলে বাইলের যে ব্লাডার অর্থাৎ গল ব্লাডারকে কী করা, কাইনিন মানে মোশন মানে কন্ট্রাকশন করা। কোলিসিস্টোকাইনিন হচ্ছে গল ব্লাডারকে কন্ট্রাক্ট করবে, কী করবে, গল ব্লাডারকে কন্ট্রাক্ট করবে। তাহলে গল ব্লাডারকে কন্ট্রাক্ট করলে কী হবে, গল ব্লাডারকে কন্ট্রাক্ট করলে এখান থেকে বাইল বের হয়ে আসবে। এই যে গল ব্লাডারকে কন্ট্রাক্ট করলে বাইল বের হয়ে আসবে, এখানে পড়বে, তাই না। তাহলে কোলিসিস্টোকাইনিনের কাজ হচ্ছে মূলত গল ব্লাডারকে কন্ট্রাক্ট করে বাইল ফ্লোটাকে বাড়ানো, বাইল ফ্লোটাকে ইয়েতে নিয়ে আসা, আপনার হচ্ছে যে এই ইন্টেস্টাইনের মধ্যে নিয়ে আসা, ডিওডেনামের মধ্যে নিয়ে আসা। তাহলে এটা তার কাজ, মেইন কাজ, ঠিক আছে। এছাড়া কি করে, তার একটা পার্ট আমরা বলছিলাম প্যানক্রিওজাইমিন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, কোলিসিস্টোকাইনিন প্যানক্রিওজাইমিন সিস্টেম। সো প্যানক্রিয়াসের সাথে তার একটা সম্পর্ক আছে। প্যানক্রিয়াসের যে গ্রোথ, সাথে হচ্ছে প্যানক্রিয়াসের যেই এনজাইম রিচ সিক্রেশন অর্থাৎ এগবোলিক সিক্রেশন, আমরা প্যানক্রিয়াসে গিয়ে পড়বো, প্যানক্রিয়াসের গ্রোথ এবং সিক্রেশন বাড়াতে হেল্প করে কে, আমাদের এই কোলিসিস্টোকাইনিনটা, ঠিক আছে। এই যে পরের পয়েন্টটাতেই আছে, স্টিমুলেট প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন, স্টিমুলেট রেগুলেট প্যানক্রিয়াটিক গ্রোথ। আর এখানে এই বাকি কথা আমরা বলে ফেলছি, গল ব্লাডার কন্ট্রাকশন করা। এখন গল ব্লাডারকে কন্ট্রাক্ট করলে কি হবে, গল ব্লাডারকে কন্ট্রাক্ট করলে বাইল চলে আসবে এখানে, তাই না। তো এখানে পথে একটা স্ফিংটার আছে, স্ফিংটার নাম হলো স্ফিংটার অফ অডি। এই স্ফিংটার অফ অডি যদি রিল্যাক্স না করে তাহলে বাইল তো আসতে পারবে না, যদি কন্ট্রাক্ট করে থাকে রাস্তা তো বন্ধ হয়ে থাকবে, তাই না। এই জন্য স্ফিংটার অফ অডিকে সে রিল্যাক্স করে, এই কথাটা এখানে বলছে। এছাড়া স্যাটাইটি মডিউলেট করে। স্যাটাইটি মানে আমাদের খাওয়ার যে ইচ্ছা সেটা না থাকা, মানে পেট ভরে যাওয়াকে বলে স্যাটাইটি, সহজ কথা। তারপরে ডিক্রিজ অ্যাসিড সিক্রেশন এবং রিডিউস গ্যাস্ট্রিক এমটিং, এই দুইটা তার নেগেটিভ কাজ। হোয়াট ইজ দিস, এই দুইটা কেন নেগেটিভ হলো এখানে, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। প্রথম কথা হচ্ছে খাবারটা এই মুহূর্তে আসে কোথায়, খাবারটা এই মুহূর্তে আসে হচ্ছে ডিওডেনামে, দ্যাটস মিন স্টোমাক পাস করে আসছে খাবারটা। এখন খাবারটা যখন ডিওডেনামে চলে আসবে তখন তো আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনের দরকার নাই, গ্যাস্ট্রিক এমটিংয়ের দরকার না, কারণ গ্যাস্ট্রিক এমটি হয়েছে বিদায় তো খাবারটা ইসোফেগাসে আসছে, তাই না, ইন্টেস্টাইনে আসছে। তো দ্যাটস ওয়াই এই হরমোনের একটা কাজ হচ্ছে এই পার্টের কন্ট্রাকশন বাড়ানো, কিন্তু তার আগের যে পার্ট অর্থাৎ স্টোমাকের যে সিক্রেশন কন্ট্রাকশন আছে সেগুলো কমাই দেওয়াটাই হচ্ছে এটার কাজ। এটাই বলছে এখানে, রিডিউস গ্যাস্ট্রিক এমটিং অ্যান্ড ডিক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। এটা কে করতেছে, কোলিসিস্টোকাইনিন এই কাজটা করতেছে। ওকে, নাও কাম টু সিক্রেটিন। সিক্রেটিন যেটা, এটা হচ্ছে মূলত ফ্লুইড এবং বাইকার্বনেট সিক্রেশনকে, প্যানক্রিয়াসের দুই রকম সিক্রেশন আছে, একটা এনজাইম রিচ সিক্রেশন যেটাকে আমরা বলি একবোলিক সিক্রেশন, আর এটাকে বলা হয় হাইড্রোলাইটিক সিক্রেশন যেটা মূলত ডাক থেকে আসে। তো এই জন্য বলা হয়েছে যে প্যানক্রিয়াটিক ফ্লুইড এবং বাইকার্বনেট সিক্রেশন যেটা ডাক থেকে আসে এটা স্টিমুলেট করে সিক্রেটিন, ঠিক আছে। আর বাকি দুইটা কাজ কোলিসিস্টোকাইনের মতোই, দেখেন ডিক্রিজ অ্যাসিড সিক্রেশন, রিডিউস গ্যাস্ট্রিক এমটিং। কারণ কি, কারণ খাবার অলরেডি ডিওডেনামে চলে আসছে, এখন আর স্টোমাকের মধ্যে কোনো কাজ নেই, যেন স্টোমাকের কাজগুলোকে কমাই দিতে হবে, সেটাই হচ্ছে যেখানে করতেছে। আর বাকিগুলো লাগবে না। আর গ্রেলিনটা একটু মনে রাখতে হবে, গ্রেলিনটা হচ্ছে আমাদের স্যাটাইটি, যেটা এই যে আপনার স্টিমুলেট অ্যাপাটাইট, এই অ্যাপাটাইটটাকে বাড়ায়, খাবার খাওয়ার ইচ্ছা যেটা এটাকে বাড়ায় কে, আপনার গ্রেলিন। আর গ্রেলিন হচ্ছে স্টিমুলেট অ্যাপাটাইট। এইটা পড়লে আমাদের এই বক্স শেষ। তাহলে তিনটা জিনিস আমি মাত্র বক্স থেকে পড়তে বললাম ভালো করে, গ্যাস্ট্রিন, সোমাটোস্টেটিন এবং কোলিসিস্টোকাইনিন পড়লে আমাদের বক্সে তিনটাই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে।
আমরা প্রত্যেকটা আপনাদের পরের শীটে প্রত্যেকটা এনজাইম হরমোন নিয়ে কিন্তু বিস্তারিত বলছে, বাট আমরা প্রত্যেকটা বিস্তারিত পড়বো না। আমরা গ্যাস্ট্রিন নিয়ে দুই একটা জিনিস পড়বো যেটা পরীক্ষায় আসছে। এই বক্সটা দেখেন আপনাদের টেবিল 10 নম্বর পেজে এই ছোট্ট করে একটা বক্স দেওয়া আছে যে গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়ায় কে কমায় কে, ফ্যাক্টর অ্যাফেক্টিং এই গ্যাস্ট্রিন সিক্রেশন। এখানে প্রথমটা হচ্ছে স্টিমুলাই দ্যাট ইনক্রিজেস গ্যাস্ট্রিক সিক্রেশন। গ্যাস্ট্রিনের সিক্রেশনটা বাড়ায় দেয় কোন কোন স্টিমুলাস। ওকে, গ্যাস্ট্রিনের সিক্রেশন বাড়ায় দেওয়ার জন্য এখানে আপনার হচ্ছে 3 ধরনের কথা বলছেন। 3 ধরনের কথার মধ্যে একটা হচ্ছে যে লুমিনাল, আরেকটা হচ্ছে নিউরাল, আর একটা হচ্ছে ব্লাড বর্ন। ঠিক আছে, লুমিনাল কি? লুমেনের ভিতরে আমাদের যে ইন্টেস্টাইনাল লুমেন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লুমেন, এই লুমেনের ভিতরে কিছু ফ্যাক্টর আছে নার্ভ রিলেটেড, নিউরাল বলছি আমরা সেগুলোকে এখানে, আর কিছু আছে ব্লাড বর্ন। তাহলে লুমিনাল, নিউরাল এবং ব্লাড বর্ন ফ্যাক্টর। লুমিনাল মানে কি? ওই যে ইন্টেস্টাইনাল লুমেনের ভিতরে দেখেন, খেয়াল করেন, যখন পেট বড় হবে, ডিস্টেনশন হবে, লুমেন, স্টোমাকের লুমেন যখন ফুলে উঠবে, অথবা প্রোটিন জাতীয় খাবার যখন বেশি আসবে, অ্যামাইনো অ্যাসিড যখন বেশি আসবে, তখন কী হবে? প্রোটিন ডাইজেশন করতে হবে। প্রোটিন ডাইজেশন করতে হলে আমাকে কি লাগবে? পেপসিন লাগবে। পেপসিনকে অ্যাক্টিভ করতে হলে আমার HCl লাগবে। HCl সিক্রেশন করতে হলে আমার প্যারাটাস সেল লাগবে, তাই না? আর প্যারাটাস সেলকে স্টিমুলেট করা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিন, কারণ আমরা বলছি যে গ্যাস্ট্রিন HCl সিক্রেশন বাড়ায়। গ্যাস্ট্রিন ওভারঅল সব সেলের সিক্রেশনই বাড়ায়, তবে মেনলি প্যারাটাস সেলের সিক্রেশনটাকে সে বেশি বাড়ায়। সো কাহিনী বুঝতে পারছি আমরা, যখনই পেটে খাবার আসবে, ডিস্টেনশন হবে, অথবা পেপটাইড অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন জাতীয় খাবার আসবে, তখন এদের পরিপাক করতে আমাদের বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। আর হাইড্রোক্লোরিক সিক্রেশন মানে প্যারাটাস সেলকে স্টিমুলেট করে কে? গ্যাস্ট্রিন। তো এই দুইটা হরমোন ফ্যাক্টর আমরা এমনি বুঝে গেছি। এবার আসি নিউরাল। নিউরালের মধ্যে প্রথমটা কি বলছি? ইনক্রিজ ভ্যাগাল ডিসচার্জ। আমরা যখন একটু আগে ইনারভেশন আপনাদেরকে বলছিলাম, যে আমাদের টোটাল জিআই ট্র্যাক্টের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে ভ্যাগাস নার্ভ, সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে থোরাসিক এবং লাম্বার সেগমেন্ট মিলে, আর প্যারাসিম্প্যাথেটিক দেয় হচ্ছে ভ্যাগাস নার্ভ। এখন নার্ভাস সিস্টেম যখন আপনারা পড়বেন, সেখানে আপনারা দেখবেন যে প্রি গ্যাংলিওনিক, পোস্ট গ্যাংলিওনিক ফাইবার বলে কিছু কথা আছে, অ্যানাটমিতেও আসবে। ঠিক আছে, সো প্রি গ্যাংলিওনিক এবং পোস্ট গ্যাংলিওনিক যে ফাইবারগুলো আছে, এই ফাইবারগুলো যে নিউরোট্রান্সমিটার, সেই নিউরোট্রান্সমিটারের নাম আপনাদেরকে জানতে হবে এখন। ঠিক আছে, সেই নিউরোট্রান্সমিটারটার নাম হচ্ছে কি? আপনার ভ্যাগাস নার্ভ, যেটা এটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। প্যারাসিম্প্যাথেটিক আমরা এই ইনারভেশনেই পড়ে আসছি যে জিআই ট্র্যাক্টের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে ভ্যাগাস নার্ভ। সো ভ্যাগাস নার্ভের যখন ডিসচার্জ বাড়বে, তখন অটোমেটিক্যালি প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি পড়ে আসছি আমরা? এক্সাইটেটরি। তাহলে সকল সিক্রেশন বাড়বে, সকল কন্ট্রাকশন বাড়বে, তাহলে গ্যাস্ট্রিন সিক্রেশনও বাড়বে। তো যখন ভ্যাগাস নার্ভের সিক্রেশন মানে ডিসচার্জ, ভ্যাগাস নার্ভগুলো স্টিমুলেটেড হবে, তখন কি হবে? গ্যাস্ট্রিন সিক্রেশন অটোমেটিক বেড়ে যাবে। নট অনলি গ্যাস্ট্রিন, সকল গ্ল্যান্ডের সিক্রেশন তখন বেড়ে যাবে। ঠিক আছে, আর ব্লাড বর্ন, ব্লাডে যদি ক্যালসিয়াম এপিনেফ্রিন বেশি থাকে, তাহলে গ্যাস্ট্রিন সিক্রেশন বেশি হবে, আর কম থাকলে কম হবে। ঠিক আছে, এবার আসি হচ্ছে ইনহিবিট করে কারা। ইনহিবিট করার ক্ষেত্রে আপনি যদি মনে রাখেন স্টিমুলেটিং ফ্যাক্টর, তাহলে ইনহিবিট ফ্যাক্টরটা সহজ হয়ে যাবে আপনার জন্য। দেখেন, লুমিনাল অ্যাসিড, লুমিনার মধ্যে আগে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এখন আর দরকার নাই, তাইলে গ্যাস্ট্রিন সিক্রেশন কমাই দিতে হবে। সোমাটোস্টেটিন, এটা সবার প্রতি নেগেটিভ কাজ করে। আমরা বলছি সোমাটোস্টেটিনের কোনো পজিটিভ কাজ নেই, সব নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ কাজ করবে। ঠিক আছে, আর ব্লাডের মধ্যে ওখানে বলছি ক্যালসিয়াম এপিনেফ্রিন, বাকি ওই যে সিক্রেটিন ফ্যামিলির সদস্য যারা, সিক্রেটিন, গ্লুকাগন, গ্লাইসিনটিন, ভিআইপি, জিআইপি, এরা সবাই হচ্ছে গ্যাস্ট্রিনকে ইনহিবিট করে। ঠিক আছে, গ্যাস্ট্রিন ফ্যামিলির সদস্যদেরকে ইনহিবিট করে কে? বাকি সিক্রেটিন ফ্যামিলির সদস্যরা, সিক্রেটিন, জিআইপি, ভিআইপি, গ্লুকাগন, এই হরমোনগুলো হচ্ছে কী করে? গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে ইনহিবিট করে। So what are the factor stimulating gastrin secretion and what are the factor inhibiting gastrin secretion? Very very important. 14 নম্বর পেজে কিছু ব্রেইনস্টর্মিং দেওয়া আছে, এগুলো পড়বেন, এগুলো দেখার চেষ্টা করুন, পুরো জিনিসকে সামারাইজ করছে এখানে। 15 নম্বর পেজে চলে আসেন, এখানে দেওয়া আছে ডাইজেস্টিভ জুস। ডাইজেস্টিভ জুসের মধ্যে দেখেন হোয়াট আর দ্য জুস, আমরা অলরেডি এগুলো বলে ফেলছি যে বাইল থাকে, গ্যাস্ট্রিক জুস, প্যানক্রিয়াটিক জুস, সাক্কাস এন্টেরিকাস। সাক্কাস এন্টেরিকাস হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে যে সিক্রেশনগুলো থাকে সেগুলোকে সাক্কাস এন্টেরিকাস বলে, আর বাইলও ওয়ান অফ দ্য ডাইজেস্টিভ জুস। হয় এটা আমরা পরে দেখব। এখন আসেন, এরপরে যে একটা বক্স আছে ডেইলি সিক্রেশন অ্যান্ড পিএইচ, ডেইলি সিক্রেশন এবং পিএইচের একটা বক্স আছে। সো ডেইলি সিক্রেশনের যে অ্যামাউন্টটা, এটা আসলে ভ্যারিয়েবল, এটা এক এক বইতে একরকম, কোনো বইতে 1 লিটার, কোনো বইতে 1.5 লিটার। আপনাদের শীটের মধ্যেই দেখেন এক জায়গায় একরকম কথা বলে রাখছে। তো এটা ওভারঅল সবসময় মনে রাখবেন, আমাদের বেশিরভাগ গ্ল্যান্ডের সিক্রেশনই হচ্ছে 1 থেকে 1.5 লিটার ডেইলি।
বেশিরভাগ মানে মোস্ট অফ দ্য গ্ল্যান্ড সিক্রেটেড 1 to 1.5 লিটার ডেইলি, ঠিক আছে। এত ml করে এক এক গ্ল্যান্ড থেকে সিক্রেশন আসে দিনে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে দিনে 1.5 লিটার আসে, ঠিক আছে। এটা এই বইতে বলছে, আরেক বইতে গিয়ে দেখেন 1200 ml বলছে, আরেক বইতে গিয়ে দেখেন 1000 থেকে 1500 ml বলছে, এরকম। তো এটা মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করবেন ওভারঅল 1 থেকে 1.5 লিটার আমাদের সকল গ্ল্যান্ডের সিক্রেশনই প্রায় 1 থেকে 1.5 লিটার, শুধু ব্রুনার্স গ্ল্যান্ড বাদ দিয়ে। এখানে এই যে ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন বলে একটা কথা আছে, এটা মাত্র 200 ml সিক্রেশন করে। বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা আরও বেশি ইম্পর্টেন্ট, পিএইচ। মনে রাখবেন আমাদের প্রত্যেকটার পিএইচই পরীক্ষায় আসতে পারে, তবে পরীক্ষায় সাধারণত যেটা আসে পরীক্ষায় বারবার ঘুরে ফিরে সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে সবচেয়ে কম কার, মানে হাইলি অ্যাসিডিক গ্যাস্ট্রিক জুস কোনটা, সেটা হচ্ছে মানে 1 to 3.5 ডাইজেস্টিভ জুস। হাইলি অ্যাসিডিক বা মোস্ট অ্যাসিডিক ডাইজেস্টিভ জুসের নাম হচ্ছে গ্যাস্ট্রিক জুস, এটা থাকে হচ্ছে 1 to 3.5। আর 8 to 8.9 হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন। স্পন্ডিস্টের এক ধরনের গ্ল্যান্ড আছে ব্রুনার্স গ্ল্যান্ড, এই ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন থেকে 8 থেকে 9 মাত্রার পিএইচ থাকে। সবচেয়ে বেশি অ্যালকালাইন হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন, পরিমাণে কিন্তু সবচেয়ে কম, বাট অ্যালকালাইনের দিক থেকে সবচেয়ে বেশি অ্যালকালাইন হচ্ছে ব্রুনার্স গ্ল্যান্ডের এই সিক্রেশনগুলো, ঠিক আছে। তাহলে এই বক্সটা একটু আমরা দেখব, এই বক্সে বিশেষ করে পিএইচ যে দুইটা আমি দেখতে বলছি এই দুটো দেখব। ব্রুনার্স গ্ল্যান্ডের এই যে পিএইচ এর এটা কিন্তু পরীক্ষায় আসছে জুলাই 22 সালে। এরপর আসি কম্পোজিশন অফ ডাইজেস্টিভ জুস, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। স্যালাইভার মধ্যে কি কি আছে, টাইলিন নামক একটা এনজাইম, স্যালাইভার 1 নম্বরে দেখেন এনজাইম আছে, এর মধ্যে টাইলিন দেওয়া আছে। আবার প্যানক্রিয়াটিক জুসের মধ্যেও দেখেন 1 নম্বরে দেওয়া আছে কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম, সেখানে দেওয়া আছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। তাইলে অ্যামাইলেজ যে এনজাইমটা, এটা মূলত দুই জায়গা থেকে আসে, একটা হচ্ছে কই থেকে, প্যারোটিড গ্ল্যান্ড থেকে, আর একটা হচ্ছে আমাদের এই প্যানক্রিয়াস থেকে, ঠিক আছে। এই কয়টা জিনিস আপনাকে মনে রাখতে হবে। এখানে হচ্ছে যে এটা কিন্তু পরীক্ষায় আসছে, জানুয়ারি 2023 সালে পরীক্ষায় আসছে আপনার এই ডাইজেস্টিভ জুসগুলো সম্পর্কে, বিশেষ করে টাইলিন মানে আলফা অ্যামাইলেজ কোন কোন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। সো দেখেন এই যে 16 নম্বর পেজে কোশ্চেনটা আছে, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সিক্রেশন ফ্রম জিআইটি, জিআইটির কই থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট সিক্রেশন আসে, তাহলে উত্তর হচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইন আমি যে অ্যামাউন্টের দিক থেকে যদি আপনি দেখেন, এটা হচ্ছে যে ইন্টেস্টাইনের সাক্কাস এন্টেরিকাস যেটা, সেখানে সবচেয়ে বেশি সিক্রেশন হয় সারাদিনে, প্রায় 2 লিটার, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন আসি আমরা স্যালাইভা পরের পার্টে, 17 নম্বর পেজ। স্যালাইভা পরীক্ষা সাধারণত খুব বেশি আসে না, স্যালাইভা সম্পর্কে না পড়লেও আমাদের চলবে। আমরা আসি হচ্ছে পেজ নাম্বার 20, গ্যাস্ট্রিক জুস। তো গ্যাস্ট্রিক জুসের মধ্যে চলে আসেন আপনারা। গ্যাস্ট্রিক জুস হচ্ছে আমরা বলছি স্টোমাক থেকে যে সিক্রেশনগুলো আসে সেগুলোকে আমরা বলি গ্যাস্ট্রিক জুস। শুরুর দিকে দেওয়া আছে ফিচার্স, সেখানে আছে ডেইলি সিক্রেশন কতটুকু, ডেইলি সিক্রেশন 1500 থেকে 2000 ml সিক্রেশন হয় দিনে। কালার হচ্ছে ক্লিয়ার কালার বা পেল ইয়েলো দেখতে। আর পিএইচ হচ্ছে সবচেয়ে বেশি, আমরা বলছি 1 to 3.5, এটা হাইলি অ্যাসিডিক। অসমোলারিটি হচ্ছে আইসোটোনিক টু প্লাজমা। সকল গ্ল্যান্ডের সিক্রেশনই হচ্ছে আইসোটোনিক। দেখেন এর আগের এক পেজ আগে 15 নম্বর পেজে ডাইজেস্টিভ জুসের মধ্যে প্রথম লাইনে যে স্যালাইভার মধ্যে একটা কথা লেখা আছে, ডেজ আর স্যালাইভা, 1 নম্বর পয়েন্টে স্যালাইভা দেওয়া আছে। স্যালাইভা ব্র্যাকেটে লেখা আছে অল ডাইজেস্টিভ জুস আর আইসোটোনিক এক্সেপ্ট স্যালাইভা। স্যালাইভা হচ্ছে হাইপোটোনিক, বাকি সকল ডাইজেস্টিভ জুস হচ্ছে আইসোটোনিক। সো এটা আলাদা করে প্রত্যেকবার মনে রাখার দরকার নাই কোনটা আইসোটোনিক কোনটা হাইপোটোনিক। একটা মাত্র হাইপোটোনিক বডিতে, সেটা হচ্ছে হাইপোটোনিক হচ্ছে স্যালাইভা, বাকি সব গ্ল্যান্ডের সিক্রেশনই হচ্ছে আপনার আইসোটোনিক, ঠিক আছে। এরপরে যে বক্সটা আছে গ্যাস্ট্রিক সেল টাইপ অ্যান্ড দ্য সিক্রেশন, দেজ আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্যাস্ট্রিক সেল টাইপ, গ্যাস্ট্রিক সেল টাইপ কি আছে, অনেক রকম সেল টাইপ আছে। হ্যাঁ, সারফেস মিউকোসাল সেল, মিউকোসাল নেক সেল, প্যারাটা সেল, অ্যান্ড্রোক্রোমাফিন লাইক সেল, চিপ সেল, ঠিক আছে। আমরা দুইটা সেল আগেই অলরেডি বলে ফেলছি যে দুইটা আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চিপ সেল আর একটা হচ্ছে প্যারাটাল সেল। প্যারাটাল সেল থেকে দুইটা জিনিস আছে, একটা হলো ইন্টেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসল আর একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো এই সেলগুলোর আরও কিছু নামও আছে গ্যাস্ট্রিক, যেমন এই প্যারাটাল সেলের আরেকটা নাম হচ্ছে আপনার গ্যাস্ট্রিক সেল বা অক্সিন্টিক সেল। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনার আমাদের যেই আরেকটা গ্ল্যান্ডের নাম হচ্ছে চিপ সেল বললাম আমরা, ঠিক আছে। সো প্যারাটাল সেল বা অক্সিন্টিক সেল, পেপটিক সেল বা চিপ সেল বা জাইমোজেনিক সেলও বলে এই সেলটাকে। তো এক একটা সেল থেকে, যেমন পেপটিক সেল থেকে আসে পেপসিনোজেন, প্যারাটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইন্টেন্সিক ফ্যাক্টর, ঠিক আছে। মিউকাস নেক্সিকা থেকে মিউকাল, জি সেল আমরা বলছিলাম পাইরোলাসের মধ্যে, মানে পাইলোরাসের মধ্যে থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন করে। আর সারফেস মিউকাসাল থেকে তো মিউকাস সিক্রেশন হয়, ঠিক আছে। তাহলে এই সিক্রেশনগুলো আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট, কোন সেল থেকে কোন সিক্রেশনটা আসে, ঠিক আছে।
এটা একটা কোশ্চেন পরীক্ষায় আসা কোশ্চেন, ডিফেক্টিভ প্যারাটাস সেল উড রেজাল্ট ইন ম্যালঅবজর্পশন অফ কি। আমরা প্যারাটাস সেল যদি ডিফেক্ট হয় তাহলে কিসের সমস্যা হবে, ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসল যেটা, এটা মূলত আসবে না। যদি না আসে তাহলে ভিটামিন B12 অ্যাবজর্পশন হ্যাম্পার হবে। ঠিক আছে, ওইখান থেকে প্রশ্ন, আমরা এটা এখনও পুরোপুরি পড়ি নাই, পড়লে আমরা ক্লিয়ার হব। এছাড়া আয়রনের অফ ডিফিসিয়েন্সি হবে, কারণ কি, কারণ ওই যে আমরা বলছি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় প্যারাটাস সেল থেকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আয়রন অ্যাবজর্পশনের জন্য ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমরা একটু পরেই দেখবো সেটা। ঠিক আছে, আমরা আসি হচ্ছে তাহলে এই বক্সটা খুব ইম্পর্ট্যান্ট। 20 নম্বর পেজে সেল টাইপ দেখেন, প্যারাটাস সেল বা অক্সেন্টিক সেল থেকে আসে কি সেইটা, চিপ সেল থেকে কি আসে সেইটা, দুইটা জি সেল থেকে তো গ্যাস্ট্রিন, সেটা আমরা পড়লামই অলরেডি। ঠিক আছে, এই তিনটা সেলের নাম এবং সেলগুলো থেকে কি আসে, ইনফিনিটি স্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাও কাম টু দ্য ফাংশন, 22 নম্বর পেজ, ফাংশনস অফ গ্যাস্ট্রিক জুস। সেখানে দেখেন অনেকগুলো ফাংশন আছে, এগুলো রিডিং পড়তে পারেন, তবে 4 নম্বর পয়েন্টটা আপনি মনে রাখবেন ভালো করে। একটা হচ্ছে হামাটোপয়েটিক ফাংশন বা হিমোপয়েটিক ফাংশন, আমাদের যে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসল, এটা হচ্ছে আরবিসি আমাদের ভিটামিন B12 অ্যাবজর্পশনের জন্য লাগে, আর ভিটামিন B12 হচ্ছে আরবিসির ম্যাচুরেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ম্যাচুরেশনের জন্য লাগে। সো ইনডাইরেক্টলি কারণ যদি আপনি প্যারাটাস সেল যদি সমস্যা হয় তখন কিন্তু আপনার B12 অ্যাবজর্পশন হবে না। B12 অ্যাবজর্পশন না হলে আপনার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে যাবে, ব্লাড সেল ঠিকমতো ম্যাচিউর হবে না। ঠিক আছে, তাহলে এই জন্য এটাকে বলা হয় হেমাটোপয়েটিক ফাংশন। ঠিক আছে, বা হিমোপয়েটিক ফাংশন, যে ব্লাড সেল প্রোডাকশনেও আমাদের স্টোমাকের এই গ্যাস্ট্রিক জুসের রোল আছে ইনডিরেক্টলি। ওকে, এরপরে চলে আসেন বেসিক ফ্যাক্টর দ্যাট স্টিমুলেট, একটু পরেই আছে দেখেন, বেসিক ফ্যাক্টর দ্যাট স্টিমুলেট গ্যাস্ট্রিন সিক্রেশন। তাহলে স্টোমাকের যে সিক্রেশনগুলো সেগুলো বাড়ায় কে বাড়াবে, 3টা জিনিস মনে রাখবে। 1 নম্বর হচ্ছে অ্যাসিটাইল কোলিন, 2 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিন, 3 নম্বরে হচ্ছে হিস্টামিন। আচ্ছা, এবার আসি আমরা সেই আগের পুরানো কথায়, প্রি গ্যাংলিয়নিক পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। দেখেন এটাই হচ্ছে আমাদের সেই নার্ভ সাপ্লাই অফ দ্য জিআইটেক, এক্সট্রিনসিক নার্ভ সাপ্লাই, যেটা আমরা বলছিলাম যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আসে হচ্ছে আমাদের এই ভ্যাগাস নার্ভ হয়ে। সো দিস ইজ দ্য ভ্যাগাস নার্ভ, রাইট? ভ্যাগাস নার্ভ হয়ে দেখেন স্টোমাকে চলে আসছে। এই যে স্টোমাকে তার যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো আসছে, এগুলোর যে নার্ভ এন্ডিং, এই নার্ভ এন্ডিংগুলোতে যেই মেডিয়েটরটা থাকে বা নিউরোট্রান্সমিটার থাকে, তার নামই হচ্ছে অ্যাসিটাইল কোলিন, তার নামই হচ্ছে অ্যাসিটাইল কোলিন। সো প্যারাসিম্প্যাথেটিকের কাজ আমরা বলছি সকল গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ানো, তাহলে অ্যাসিটাইল কোলিন কী করবে, সকল গ্ল্যান্ডের সিক্রেশনকে সে বাড়াবে। গ্যাস্ট্রিক সিক্রেশন ওভারঅল সবচেয়ে বেশি বাড়ায় হচ্ছে অ্যাসিটাইল কোলিন, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম। এই কথাটা প্রথমেই লেখা আছে। 2 নম্বর হচ্ছে গ্যাস্ট্রিন এবং হিস্টামিন, এই দুইটা বেসিক্যালি প্যারাটাস সেল স্টিমুলেশন, মানে প্যারাটাস সেলকে স্টিমুল্যান্ট, প্যারাটাস সেলকে স্টিমুলেট করে সেখান থেকে সিক্রেশনটাকে বাড়ায়, অন্যগুলোতে খুব বেশি তার রোল নাই। ঠিক আছে, তো এই জন্য গ্যাস্ট্রিন এবং হিস্টামিনও মাথায় রাখতে হবে, এগুলো এই তিনটেই বেসিক ফ্যাক্টর, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনটা, অ্যাসিটাইল কোলিন। পরের লাইনে লেখাই আছে অ্যাসিটাইল কোলিন স্টিমুলেট সিক্রেশন অফ অল দ্য সেলস ইন দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে তিনটাই আমাদের গ্যাস্ট্রিক জুসের সিক্রেশন বাড়ায়, তবে অ্যাসিটাইল কোলিনটা এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বাড়ায়, দ্যাটস ইম্পর্ট্যান্ট। এরপর 3টা ফেজের নাম দেওয়া আছে, 3টা ফেজে আমাদের এই আমাদের যেই গ্যাস্ট্রিক সিক্রেশন সেটা বাড়ে। 3টা ফেজ হচ্ছে সেফালিক ফেজ, একটা হলো গ্যাস্ট্রিক ফেজ, একটা ইন্টেস্টাইনাল ফেজ, তাই না? সেফালিক ফেজ যেটা, এটা হচ্ছে নার্ভাস মানে ফেজ পুরোপুরি, এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যারাউন্ড 20% সিক্রেশন হয়। এই সময় কী হয়, যে স্টোমাকে খাবার এখনও পৌঁছায় নাই, ওই ফেজটাকে বলছে এখানে। কেন? আমরা সবাই জানি যে স্যালাইভার সিক্রেশনের জন্য আমাদের কিছু রিফ্লেক্স আছে, কন্ডিশনাল, আনকন্ডিশনাল রিফ্লেক্স। ঠিক সেম স্টোমাকের এই সিক্রেশনগুলোর জন্য এই ধরনের রিফ্লেক্স আছে। ওকে, আপনার খাবার এখনও মুখে, অথবা খাবার এখনও মুখে দেনই নেই, তাই না? তো গ্যাস্ট্রিক সিক্রেশন বাড়ায় যাবে, তখনই গ্যাস্ট্রিক সিক্রেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, যেরকম থট অফ ফুড, সাইট অফ ফুডে স্যালাইভার সিক্রেশন হয়, সেম অ্যাজ স্টোমাক থেকে গ্যাস্ট্রিক সিক্রেশনও শুরু হয়ে যায় তখনই, খাবারের কথা চিন্তা করতেই। ঠিক আছে, তো এই জন্য সাইট, স্মেল ও থট অফ ফুড, হিয়ারিং অ্যাবাউট ফুড, এগুলো তার কন্ডিশনাল, এবং আনকন্ডিশনাল রিফ্লেক্স হচ্ছে মুখের মধ্যে খাবার দেওয়ার পরে। এই রিফ্লেক্সগুলোর মাধ্যমেও খাবার মানে স্টোমাকের যে সিক্রেশন সেটা 20% অলরেডি হয়ে গেছে। আর দ্বিতীয় ফেজ হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, এই ফেজটাই হচ্ছে মেইন ফেজ। ঠিক আছে, এখানে অ্যারাউন্ড 70 থেকে 80% সিক্রেশন অফ গ্যাস্ট্রিক জুস হয় এই ফেজে। এখানে খাবারটা স্টোমাকে আসার পরে আমাদের 2টা মেকানিজম কাজ করে, নিউরো হরমোনাল 2টাই কাজ করে। একটা হচ্ছে যে আসার পরে তো সে স্টোমাক ডিস্টেনশন হয়, ডিস্টেনশন হওয়ার পরে কি হবে, এই যে ওয়ালের যে রিসেপ্টরগুলো সেগুলো স্টিমুলেট হবে, সেগুলো ভ্যাগাস নার্ভকে খবর দিবে, ভ্যাগাস নার্ভ গিয়ে তার গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়াবে, এই মানে অন্য সিক্রেশনগুলোকে বাড়াই দিবে। ঠিক আছে, আর লোকাল আমাদের যে গ্যাস্ট্রিন হরমোন
সেটাও কী করবে, রিলিজ হওয়া বেড়ে যাবে। গ্যাস্ট্রিন হরমোনের কাজও অন্যান্য সিক্রেশনকে বাড়ানো। সো এই কাজগুলো হবে। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি সিক্রেশন হয়। আর খাবার যখন স্টোমাক পাস করে ইন্টেস্টাইনে চলে যাচ্ছে তখনও কিছু সিক্রেশন হতে থাকে, তবে খুবই কম, মাত্র 5% এই পরিমাণ সিক্রেশন তখন হয়, খুবই অল্প, 5 to 10% বা 5% সিক্রেশন। আমার খাবার মানে স্টোমাক পাস করে চলে যাচ্ছে, যাইতে যাইতে কিছু মানে সিক্রেশন হচ্ছে আর কি ফাইনালি। সেটা হচ্ছে যে মেইনলি হরমোনাল মেকানিজমের মাধ্যমে হয়, কারণ পাইলোরিক ইন্ডের দিকে ওই গ্যাস্ট্রিন থাকে, ওইটা থেকে মূলত সিক্রেশনটা তখন হয়। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 3 ধরনের ফেজ, এই 3 ফেজে মূলত আমাদের সিক্রেশন হয়। ওকে, নাও কাম টু ফাংশনস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, 27 নম্বর পেজ। ঠিক আছে, 27 নম্বর পেজে ফাংশনস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া আছে। তাহলে এই ফাংশনগুলো আপনাদের লাগবে পরীক্ষার জন্য। কি কি আছে? 1 নম্বর হলো কনভার্ট ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ইনটু অ্যাক্টিভ পেপসিন। পেপসিনোজেন থেকে কি করা? পেপসিনে কনভার্ট করা। এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট এখানে, যে পেপসিনোজেন থেকে অ্যাক্টিভ পেপসিন, যেটা আমরা অলরেডি পড়ে আসছি শুরুর দিকেই। এরপরে বলছি যে প্রোটিন ডাইজেশন স্টার্ট করা তার একটা ইম্পর্ট্যান্ট কাজ। আমরা যত ব্যাকটেরিয়া খাই খাবারের সাথে, সেগুলো কি করে? সেগুলো হচ্ছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিল করে ফেলে। তারপরে হচ্ছে স্টিমুলেট দ্য ফ্লো অফ বাইল অ্যান্ড প্যানকেটিক জুস। বাইল এবং প্যানকেটিক জুসের ফ্লোটা সে কিন্তু তখনই, দেখেন খাবার কিন্তু এখনও স্টোমাকে এসিএল সিক্রেশন চলছে, এই এসিএল কি করে? স্টিমুলাস দেয় ওই পরের পার্টটাকে, দেখছেন? মানে খাবার আগে থাকতেই খাবারের পরের পার্টের সিক্রেশন শুরু হয়ে যায়। সো এটাই হচ্ছে তার কথা। তারপরে এই পয়েন্টটাই আমরা তখন বলতেছিলাম আয়রন অ্যাবজর্পশনে HCl হেল্প করে। কীভাবে হেল্প করে? আমরা যে আয়রনগুলো খাই সেগুলো Fe3+ ফর্মে খাই, মানে ফেরিক ফর্মে খাই, কিন্তু অ্যাবজর্পশন হয় Fe2+ ফর্মে। সো এই যে Fe3+ থেকে 2+, এই ফর্মে কনভার্ট করতে আমাদের কয়েকটা জিনিস লাগে, তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা কাজ হচ্ছে কিপ দ্য আয়রন ইন দ্য ফেরাস ফর্মে নিয়ে আসে ফর দ্য অ্যাবজর্পশন। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কার ফাংশন? HCl এর ফাংশন, একটু দেখতে হবে। এরপরে দেওয়া আছে মেকানিজম অফ সিক্রেশন অফ HCl। এই জিনিসটা আমরা একটু দেখবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা কীভাবে হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের যে মেকানিক্স, সেখানে যদি দেখেন আমাদের প্রত্যেকটা সেলে বডিতে এই একটা বিক্রিয়া, কমন বিক্রিয়া, পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। পানি এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া হলে কি তৈরি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়, H2CO3। এই কার্বনিক অ্যাসিডটা তৈরি হওয়ার জন্য একটা এনজাইম কাজ করে, কার্বনিক অ্যানহাইড্রেস। দোজ আর নট ইম্পর্টেন্ট টপিক ফর আওয়ার ডিসকাশন। কার্বনিক অ্যাসিড তৈরি হলো, কার্বনিক অ্যাসিড যখন ভাঙে তখন দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে বাইকার্বনেট আর একটা হচ্ছে প্রোটন আর বাইকার্বনেট। তো প্যারাডাইস সেলের মধ্যে কি হয়? এই প্রোটনগুলো তখন, এটা হচ্ছে আমাদের প্যারাডাইস সেল, এই পাশে হচ্ছে ব্লাড, এই পাশে হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন। ঠিক আছে, মানে স্টোমাকের লুমেন। তো এই প্রোটনগুলো কি করে? স্টোমাকের লুমেনে চলে যায়, স্টোমাকের যে লুমেন সেখানে চলে যায়, এবং এর বিপরীতে একটা পজিটিভ আয়ন যেহেতু বের হয়ে যাচ্ছে, আরেকটা পজিটিভ আয়নকে সে ঢুকায় দেয়, নাম হলো পটাশিয়াম। নাম কি? পটাশিয়াম। তাহলে হাইড্রোজেন বাইরে যায়, পটাশিয়াম ভিতরে ঢুকে। এই চ্যানেলটাকে বলা হয় হাইড্রোজেন পটাশিয়াম পাম্প বা প্রোটন পাম্প। এটাই সেই প্রোটন পাম্প যেটা ইনহিবিট করি আমরা সবাই, তাই না? প্রোটন পাম্প ইনহিবিটর দিয়ে। সো দিস ইজ দ্য প্রোটন পাম্প, যেখানে একটা হাইড্রোজেন বের হয়ে গেল আর একটা পটাশিয়াম ঢুকলো। এটাই হলো হাইড্রোজেন পটাশিয়াম পাম্প বা প্রোটন পাম্প। এখন দেখেন এখানে হাইড্রোজেন আছে, কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে হলে আমাদের আর কি লাগবে? ক্লোরিন লাগবে বা ক্লোরাইড লাগবে, তাই না? কিভাবে আসে সেই ক্লোরাইডটা? এই যে বাইকার্বনেটটা বের হয়ে যায় আমাদের, এই যে বাইকার্বনেটটা তো তৈরি হইলো কার্বনিক অ্যাসিড ভেঙে, এটা যখন H+ চলে গেলে লুমেনে, আর বাইকার্বনেটটা চলে আসে ব্লাডে আসলে ব্লাড থেকে যেহেতু একটা নেগেটিভ আয়ন বাইরে হয়ে গেছে, সো ব্লাড থেকে কী করে? একটা ক্লোরাইড আয়নকে আবার ঢুকায় দেয় সেলের ভিতর দিয়ে এসে যেতে যেতে লুমেন পর্যন্তই চলে যায়, সেখানে গিয়ে ক্লোরাইড লুমেনের ভিতর চলে আসে। তখন H+ এবং HCl- বিক্রিয়া করে HCl তৈরি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে লুমেনের ভিতরে। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরাইড এবং বাইকার্বনেটের একটা চ্যানেল তৈরি হলো, বাইকার্বনেট এবং ক্লোরাইড চ্যানেল, যেখান দিয়ে প্রত্যেকবার HCl তৈরি করার জন্য একটা একটা বাইকার্বনেটকে বাইরে হয়ে আসতে হচ্ছে ব্লাডের মধ্যে। তাহলে ব্লাডের পিএইচটা কী হবে? বেড়ে যাবে না? নর্মাল যে পিএইচ তার থেকে একটু বেড়ে যাবে। অর্থাৎ খাবার যখন খাই আমরা, ইমিডিয়েটলি আফটার টেকিং দ্য ফুড, এই পিএইচটা হঠাৎ করে বেড়ে যায় একটু পরিমাণে, খুবই মিনিমাম অ্যামাউন্ট। এটাকে বলা হয় অ্যালকালাইন টাইড। কি বলা হয় এটাকে? অ্যালকালাইন টাইড। অর্থাৎ ব্লাডের পিএইচের হঠাৎ করে একটু অ্যালকালিনিটি বাড়া, এটাকে বলা হয় অ্যালকালাইন টাইড। কেন? কারণ প্রচুর বাইকার্বনেট, তখন প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হতে হলে বাইকার্বনেটকে ব্লাডে চলে আসতে হয়, সেই জন্য।
ঠিক আছে। সো হোয়াট আর দ্য সাবস্টেন্স এফেক্টিং দ্য হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, পরের পেজে বক্স আছে একটা, দিস ইজ ইনফিনিটি স্টার। এটা খুব ইজি, এটা একটু পড়বেন আপনারা। কোন কোন সাবস্টেন্স, যেমন তিনটে বেসিক ফ্যাক্টর আমরা আগেই পড়ে আসছি, অ্যাসিটাইলকোলিন, হিস্টামিন, গ্যাস্ট্রিন। এছাড়া অ্যালকোহল খাইলে ACL সিক্রেশন বাড়ে, কফি খাইলে বাড়ে, হ্যাঁ। তারপর ক্যালসিয়াম, অ্যামাইনো অ্যাসিড জাতীয় জিনিস যত বেশি খাবেন, হাইপোগ্লাইসিমি হলে বাড়ে, স্টোমাক ডিস্টেনশন হলে, প্রোটিন জাতীয় ফুড, অ্যামাইনো অ্যাসিড আগেই বলছি, খাবারের স্মেল, ভ্যাগাস নার্ভ স্টিমুলেশন, গ্রেনিন, এগুলো কী করায়, স্টোমাকের যে ACL সিক্রেশন সেটাকে বাড়ায়। কমাবে কে? কমানোর জন্য কিছু সাবস্টেন্স আছে যেগুলো ওই যে আমাদের সিক্রেটিন, গ্লুকাগন, গ্লাইসিন, VIP, অ্যাট্রোপিন ড্রাগ, হ্যাঁ। অ্যাট্রোপিন হচ্ছে ACL সিক্রেশন কমায়। ACL শুধু না, বডির সব সিক্রেশনই ACL অ্যাট্রোপিনটা কমায়। আর এখানে কিছু ড্রাগ আছে ইনহিবিটরের মধ্যে, এই ড্রাগগুলোর নাম আপনারা জানতে হবে, এগুলো জানেন আপনারা। H2 রিসেপ্টর ব্লকার, প্রোটন পাম্প ইনহিবিটর, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ, এরা হচ্ছে যেমন H2 ব্লকারের নামগুলো রেনিডিন, সিমিডিন, ফিমিডিন, ফ্যামোটিডিন। প্রোটন পাম্পের মধ্যে অমিপ্রাজল, পেন্টাপ্রাজল, এসিমিপ্রাজল, লেভিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এগুলো হচ্ছে আমাদের কী করে, সবাই প্রোটন পাম্পকে ইনহিবিট করে। এছাড়া অ্যান্টিমাস্কারানিক ড্রাগ দিয়েও কী হইতে পারে, আপনার ACL সিক্রেশন কমতে পারে, কারণ অ্যান্টিমাস্কারিনিক তো সিলেক্টিভলি মানে সব গ্ল্যান্ডের সিক্রেশনই কমায়, তাহলে ACL এর সিক্রেশনও কমাবে। তাহলে এই দুইটা উদাহরণ মাত্র এখানে দিয়েছে, এছাড়া আর অনেক ওষুধ আছে, পাইরেনজাপাইন, ডাইসাইক্লামাইন আছে এখানে, কিন্তু এছাড়া আর বাইরে অনেক ওষুধ আছে যেগুলো হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিট করতে পারে, মেনলি সিক্রেশনটাকে কমাইতে পারে অ্যাসিটাইলকোলিন ব্লক করে দিয়ে, ঠিক আছে। সো এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। সো নাও কাম টু দ্য নেক্সট পড়া, সেটা হচ্ছে 30 নম্বর পেজে প্যারাডাল সেল অফ দ্য স্টোমাক। প্যারাডাল সেল অফ দ্য স্টোমাকের মধ্যে আমরা বলছি যে এটা অলরেডি আমাদের পড়া শেষ। দেখেন এটা নাম হলো অক্সেন্টিক সেল, এটার ফাংশন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসল রিলিজ করা। আর ক্লিনিক্যাল কনসিকুয়েন্স অফ গ্যাস্ট্রিক প্যারাডাল সেল ফেইলিওর, সেখানে কি আছে, প্যারাডাল সেল যদি ফেল করে, এখন আমরা এগুলো বলতে পারি আমাদের শুরু আলোচনার ভিত্তিতে, প্যারাডাল সেল যদি ফেল করে তখন হাইড্রোক্লোরিক সিক্রেশন হবে না, আর এদিকে ইন্টেন্সিভ ফ্যাক্টর সিক্রেশন হবে না। হাইড্রোক্লোরিক যদি কমে যায় তাহলে আমাদের প্রোটিন ডাইজেশন হ্যাম্পার্ড হবে, প্রোটিন ম্যাল অ্যাবজর্পশন হবে। আর এটা হচ্ছে কি, ওখানে আয়রন, যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আসতেছে না, সো ফেরিক টু ফেরাস যেটা হওয়ার কথা ছিল সেটা হবে না, আর ফেরিক ফর্মে তো আয়রন অ্যাবজর্পশন হয় না, সো এটা স্টুলের হাতে বের হয়ে যাবে, এই জন্য আয়রন ডেফিসিয়েন্সি হবে। সো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হইতে পারে কিন্তু ডিউ টু প্যারাডাল সেল ফেলিওর। আবার এইদিকে দেখেন ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসল, যেটা এইটা সিক্রেশন না হলে ভিটামিন B12 এর অ্যাবজর্পশন হবে না, সেটা না হলে ভিটামিন B12 অ্যাবজর্পশন না হলে এক ধরনের অ্যানিমিয়া হয়, এটা হলো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। ম্যাক্রোসাইটিক মানে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। অথবা এটা যদি একটা অটোইমিউন ডিজিজ আছে, পার্নিসিয়াস অ্যানিমিয়া, সেটা কারণেও হইতে পারে। সো যেভাবে হোক এখানে অ্যানিমিয়া হবে, সেটা হলো ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আর এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটা ওয়ান কাইন্ড অফ মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা আপনারা ব্লাড অ্যান্ড হেমাটোলজি গিয়ে পড়বেন, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। সো মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া অর্থাৎ একই রকম একটা ডিজিজের কারণে, একটা প্যারাডাল সেলের ডিস্ট্রাকশনের কারণে বা ডিস্ট্রিবিউশনের কারণে মাইক্রোসাইটিক এবং ম্যাক্রোসাইটিক দুই রকম অ্যানিমিয়া পাওয়া যাচ্ছে একরকম PVF এর মধ্যে। এটাকে বলা হয় ডাইমরফিক অ্যানিমিয়া। কি বলা হয়? ডাইমরফিক অ্যানিমিয়া হয়। সেই কথাটাই লেখা আছে আপনাদের শীটের মধ্যে 30 নম্বরে, ক্লিনিক্যাল কনসিকুয়েন্স অফ প্যারাডাল সেল ফেলিওর, দুই রকম অ্যানিমিয়ার কথাই এখানে লেখা আছে। ওকে, সো এটার আবার বক্স করে ছোট্ট করে 30 নম্বর পেজে লিখে দিচ্ছে, ডোন্ট ফরগেট কনসিকুয়েন্স অফ প্যারাডাল সেল ফেলিওর। তাহলে কী হচ্ছে, পার্নিসিয়াস, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, চান্স অফ ইনফেকশন অ্যান্ড প্রোটিন ডাইজেশন উইল বি হ্যাম্পার্ড। ঠিক আছে, প্রত্যেকটা পার্টের শেষে কিন্তু কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন। আপনাদের শিটে সুন্দর করে কিছু প্রশ্ন দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের, বিশেষ করে সেখানে SBA-গুলো দেখার চেষ্টা করবেন। অলদো মাইট নট বি রিলেভেন্ট টু ইউ, ডেন্টিস্ট্রি ফ্যাকাল্টির সাথে সব নাও মিলতে পারে, কিন্তু তারপরও দেখবেন, দেখলে কোনো অসুবিধা নেই। আপনার কোশ্চেনের প্যাটার্ন না মিললেও অনেক সময় মানে হুবহু কোশ্চেন সব ফ্যাকাল্টিতেই চলে আসে, সো সেটা তখন আপনি হেল্প পাবেন। এই জন্য কোশ্চেন সলভ করবেন, ঠিক আছে। আপনি হয়তো ক্লাসে পড়েন নাই, কিন্তু প্রশ্ন সলভ করবেন, এটা আপনার জন্য কাজে লাগবে পরবর্তীতে। ওকে, প্যানক্রিয়াটিক জুস সিক্রেশনে আসি আমরা। প্যানক্রিয়াটিক জুস সিক্রেশনের এখানে আমরা বলছিলাম যে প্যানক্রিয়াস হচ্ছে একটা মিক্স গ্ল্যান্ড। প্যানক্রিয়াসের মধ্যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন দুইটা পোর্শনই থাকে, ঠিক আছে। যেমনটা এই ছবিতেও দেখা যাচ্ছে, এখানে কিছু এন্ডোক্রাইন পোর্শন আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো থেকে সরাসরি সিক্রেশনটা ব্লাডে চলে যাচ্ছে এখানে, তাই না? সিক্রেশনটা সরাসরি কোথায় যাচ্ছে? ব্লাডে যাচ্ছে, তাই না? এটা হলো এন্ডোক্রাইন পোর্শন। আর দেখেন এখানে যে অ্যাসাইনা, এগুলো এই যে লাল দেখা যাচ্ছে, এগুলো অ্যাসাইনা, এগুলো থেকে চলে যাচ্ছে ডাক্টের মধ্যে যাচ্ছে, যেটা আমরা একটু আগে দেখছিলাম, ডাক্ট হয়ে আলটিমেটলি সেটা প্যানক্রিয়াসে ডিওডেনামের মধ্যে গিয়ে পড়তেছে, তাই না? সো দিস ইজ দ্য ডাক্টাল সিস্টেম বা এনজাইম সিস্টেম, আর এটা হলো হরমোনাল সিস্টেম। দ্যাটস ওয়াই এটা একটা মিক্সড গ্ল্যান্ড।
তো এই জুস সম্পর্কে দেখেন শুরুতে কিছু কথা আছে যে ক্যারেক্টারাইজ বাই হাই ভলিউম, পয়েন্টগুলো দাগায় রাখেন। হাই ভলিউম, সোডিয়াম পটাশিয়াম অ্যামাউন্ট সেম থাকে, বাইকার্বনেটের পরিমাণ একটু বেশি থাকে, ক্লোরাইড কম থাকে এবং এটা আইসোটনিক, ঠিক আছে। সো এই পয়েন্টগুলো একটু দাগ দিয়ে রাখেন। এরপরে আপনারা হচ্ছে 33 পেজে যান, সেখানে আবার দেওয়া আছে ফিচার্স অফ প্যানক্রিয়াটিক জুস। সেখানেও আবার কিছু কথা আছে, ডেইলি সিক্রেশনের অ্যামাউন্ট আগেও বলছি সেম কথা। পিএইচটা মনে রাখবেন বেশি, প্যানক্রিয়াস থেকে শুরু করে তার পরের পার্টের সিক্রেশনের পিএইচটা বেশি। অসমোলারিটি আইসোটনিক ফ্লুইড এবং এটা অ্যালকালাইন। আচ্ছা, এবার আসি হচ্ছে এখানে দেখেন কয়েকটা এই পেজের একটা বক্স আছে, কম্পোজিশন অফ হিউম্যান প্যানক্রিয়াটিক জুস। সেই কম্পোজিশনের মধ্যে এখানে ডাইজেস্টিভ এনজাইম বলে কিছু কথা আছে। সো প্যানক্রিয়াসের কী কী ডাইজেস্টিভ এনজাইম আছে যেটা আমরা শুরুতে দেখেছিলাম, সেই এনজাইমগুলো কি, প্রোটিওলাইটিক এনজাইম আছে, কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম যেটা একটাই আলফা অ্যামাইলেজ, আর ফ্যাট স্প্লিটিং এনজাইম। তো এই এনজাইমগুলোর নাম এখান থেকে পড়বেন, কী কী, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাইডেস, প্রোইলাস্টেজ, এগুলো সব প্রো এনজাইম। প্যানক্রিয়াস থেকে যখন সিক্রেশন হয় তখন ইনঅ্যাক্টিভ অবস্থায় সিক্রেশন হয়, পরবর্তীতে সেটা অ্যাক্টিভ হয়, ঠিক আছে। এরপরে আসেন ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স বিটুইন হাইড্রোলাইটিক অ্যান্ড একবোলিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। এখানে এই যে হাইড্রোলাইটিক এবং একবোলিক দুইটা টাইপ আছে, ঠিক আছে। এই জিনিসটা একটু পড়তে হবে। আমরা একটু আগে যেটা দেখছিলাম, এখানে আমাদের এই যে প্যানক্রিয়াটিক যে অ্যাসাইনেগুলো, এই অ্যাসাইনেগুলো আলটিমেটলি আমরা যখন প্যারোডিড ডাক্ট বা স্যালিভারি গ্ল্যান্ডের সিস্টেম পড়বো, সেখানে আমরা দেখব যে অ্যাসাইনাস সেলগুলো থেকে আবার এক ধরনের সিক্রেশন, ধরেন এটা যদি অ্যাসাইনাস হয়, এখান থেকে একটা ডাক্ট বের হয়ে গেছে, ঠিক আছে। ডাক্টের চারপাশে আবার কি আছে, সেল আছে। তো এই প্যানক্রিয়াটিক যে অ্যাসাইনাস সেলগুলো, এগুলা থেকে যে সিক্রেশন হয় এগুলোকে বলা হয় অ্যাসাইনার ফ্লুইড। মানে এগুলাই হচ্ছে মূলত যে সিক্রেশন, সেটাকে বলা হয় একবোলিক সিক্রেশন, ঠিক আছে, একবোলিক টাইপ সিক্রেশন। আর এই যে ডাক্টাল সেলগুলো আছে, এই ডাক্টাল সেলগুলো থেকেও এক ধরনের সিক্রেশন আসে, এগুলোকে বলা হয় হাইড্রোলাইটিক সিক্রেশন, ঠিক আছে। দুইটা একসাথে মিক্সড হয়েই আলটিমেটলি লুমেনের মানে আমাদের ডিওডেনামের মধ্যে গিয়ে পড়ে, সেগুলো সব একসাথে মিলিত হয়ে। কিন্তু এই সিক্রেশনগুলো থেকে যে সিক্রেশনগুলো বের হচ্ছে, সেগুলোর কম্পোজিশন আর এইগুলার কম্পোজিশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? একবোলিক সিক্রেশনগুলোতে এনজাইম বেশি থাকে, এনজাইম মানে আমরা জানি প্যানক্রিয়াসের সিক্রেশনের জন্য প্যানক্রিয়াসের কাজ হচ্ছে সব ধরনের এনজাইম তার মধ্যে কন্টেন্ট করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সব এনজাইম আলটিমেটলি এই জায়গা থেকে আসে। তাহলে এই জায়গা থেকে কি আসে? এই জায়গা থেকে যে সিক্রেশন, সেখানে মূলত বাইকার্বনেট আর পানির পরিমাণ বেশি থাকে, বাইকার্বনেট এবং পানির পরিমাণ বেশি থাকে। ওকে, তো এনজাইমের কাজ যেহেতু ডাইজেশন করা, তাইলে এই একবোলিক পার্টটা হচ্ছে ডাইজেশন রিলেটেড, আর হাইড্রোলাইটিক পার্টটার কাজ হচ্ছে মূলত নিউট্রালাইজিং। কারণ এই বাইকার্বনেটটা হচ্ছে ক্ষার, বাইকার্বনেটটা কি ক্ষার, কিন্তু আমাদের স্টোমাক থেকে যেই ফুড বোলাসটা এইমাত্র ডিওডেনামে আসছে, সেই ফুড বোলাসটা কি ডেফিনেটলি অ্যাসিডিক, 1 to 3.5 pH এর একটা বোলাস নিচে নামছে। তাহলে ওই অ্যাসিডটাকে ইন্টেস্টাইনাল এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়াইতে হবে। এই জন্য আল্লাহ কী করছে, প্যানক্রিয়াটিক জুসটাকে এখানে দিয়ে দিছে। প্যানক্রিয়াটিক জুস হচ্ছে ক্ষার, ওই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিবে, তখন আর ইন্টেস্টাইনাল এনভায়রনমেন্ট নষ্ট হবে না, ঠিক আছে। এই জন্য এই বাইকার্বনেটের সিক্রেশনটাও খুব ইম্পর্ট্যান্ট এখানে, যে এই হাইড্রোলাইটিক সিক্রেশনটা, ঠিক আছে। এবং এটা ওয়াটারি হয়, থিন হয়, যেহেতু এটা এটা হয় ভিসকাস টাইপ, একটু থিক সিক্রেশন হয়। এবং এটার সিক্রেশনের জন্য জড়িত হচ্ছে মূলত কোলিসিস্টোকাইনিন। আমরা দেখছি যে প্যানক্রিয়াসের আমাদের যেই এনজাইমেটিক ফাংশন বা ডাইজেস্টিভ যে ফাংশন, সেখানে আমাদের এই কোলিসিস্টোকাইনিনটা খুব ইম্পর্ট্যান্ট ফর বাইল সিক্রেশন স্পেশালি, তাই না? তো এই জন্য হচ্ছে যে আমাদের কোলিসিস্টোকাইনিন যেটা, এটা হচ্ছে মূলত প্যানক্রিয়াসের এই একবোলিক সিক্রেশনটাকে স্টিমুলেট করে। আর হাইড্রোলাইটিক সিক্রেশন যেটা, এটাকে স্টিমুলেট করে সিক্রেটিন। এই সিক্রেটিন হচ্ছে হাইড্রোলাইটিককে স্টিমুলেট করে, আর কোলিসিস্টোকাইনিন হচ্ছে একবোলিককে স্টিমুলেট করে। এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা এখানে দেওয়া আছে এজ এ ডিফারেন্স, এটা কিন্তু পরীক্ষা আসে যে সিক্রেটিন, এই পরীক্ষা আসছে বাইকার্বনেট রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন স্টিমুলেটেড বাই হুইচ লোকাল হরমোন, সেটা হলো সিক্রেটিন, ঠিক আছে। জুলাই 24 সালে পরীক্ষায় প্রশ্ন আসছে। ওকে, সো ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট আমরা চলে আসি যেমন এই প্রশ্নটাই যেটা আমরা বলতেছিলাম এতক্ষণ। এখন আসি আমরা পরের পেজে, দেখেন একটা ফ্লো চার্ট আছে 35 পেজের উপরে, প্রো এনজাইমসগুলো থেকে কীভাবে এনজাইম হয়, এগুলো আমাদের পড়া শেষ অলরেডি। যে ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হয়, সেখানে যে এনজাইমটা সেটা আমরা বলছি এন্টেরোকাইনেস। জুলাই 24 সালে প্রশ্ন আসছে FCPS পার্ট 1-এ, এন্টেরোকাইনেস। ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিন হয় কীভাবে? একটা এনজাইমের সহযোগিতা, সেটার নাম হলো এন্টেরোকাইনেস। এরপরে ট্রিপসিনটাই বাকি সবগুলোকে অ্যাক্টিভ করে, এটা আমরা বলছিলাম। কাইমোট্রিপসিন থেকে কাইমোট্রিপসিন, প্রোইলাস্টেজ থেকে ইলাস্টেজ,
কিলিক্রাইনোজেন থেকে কিলিক্রেইন, প্রো কার্বক্সিপেটাইডেস থেকে কার্বক্সিপেটাইডেস, হ্যাঁ, প্রো কার্বক্সিপলিপেটাইডেস বি থেকে প্রোকার্বক্সি বি, প্রোফসফোলাইপেস, প্রোকোলাইপেস, এগুলো থেকে হচ্ছে মূলত পরবর্তী পার্টে হচ্ছে এই কাজটা হচ্ছে, সেটা সবগুলাই কী করতেছে, ট্রিপসিন করতেছে। ঠিক আছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে প্রথম প্রাইম অ্যাক্টিভেটর হচ্ছে এটা, আর ফার্স্ট অ্যাক্টিভেটর হচ্ছে এন্টেরোকাইনেস। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। না, আমরা কামিং দ্য নেক্সট পার্ট 36 নম্বর পেজে, রেগুলেশন অফ প্যানক্রিয়াটিক জুস সিক্রেশনের মধ্যে দেখেন 1 2 3 তিনটা পয়েন্ট আছে, অ্যাসিটাইলকোলিন, কোলিসিস্টোকাইনিন, সেক্রেটিন। ওকে, সো এখানে অ্যাসিটাইলকোলিন, অ্যাক্টন, অ্যাসাইনার ফ্লুইড, অ্যাসাইনার সেল দ্য সিক্রেশন, এগুলো সবগুলোই অ্যাসাইনার সেলে, সিক্রেটিনটা হচ্ছে ডাক্টাল সেলে। আমাদের বলছে যে প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন রেগুলেশন করে কে, তাইলে সবগুলোই আসবে, অ্যাসাইনারগুলোও আসবে আর ডাক্টারগুলোও আসবে। তাহলে তিনটা, অ্যাসিটাইলকোলিন, কোলিসিস্টোকাইনিন অ্যান্ড সিক্রেটিন, এই তিনটাই আসবে। ওকে, এই কোলিসিস্টোকাইনিন, অ্যাসিটাইলকোলিন আমাদের সব গ্ল্যান্ডে আছে, হাইড্রোলাইটিক মানে বলেন, প্যানক্রিয়াটিক বলেন, অ্যাকচুয়ালি সব সিক্রেশনের সাথে অ্যাসিটাইলকোলিনের সম্পর্ক, কারণ এটা কি প্যারাসিম্প্যাথেটিক। ওকে, প্যারাসিম্প্যাথেটিক পোস্ট গ্যাংগ্লিয়নিক ফাইবারের মধ্যে থাকে এটা। এরপরে দেওয়া আছে আসলে ফেজগুলো প্যানক্রিয়াসের ফেজগুলো তো ইম্পর্টেন্ট না, তবে অনেকটা ইয়ার মতোই আপনার হচ্ছে যে মানে যে স্টোমাকের মতোই, হ্যাঁ, এখানেও তাই সেফালিক ফেজ, গ্যাস্ট্রিক ফেজ, ইন্টেস্টাইনাল ফেজ এভাবে ভাগ করা আছে, আপনাদের বইয়ের মধ্যেও আছে। হরমোনাল, নিউরাল, এখানে দুইটা ভাগে ভাগ করছে বেসিক্যালি, একটা নিউরাল ফেজ, নিউরালের মধ্যে সেফালিক গ্যাস্ট্রিক, আর একটা হলো হরমোনাল ফেজ বা ইন্টেস্টাইনাল ফেজ যেটা। তো এটা তো ইম্পর্টেন্ট না, আমাদের চলে আসি আমরা নেক্সট পার্ট, সেটা হচ্ছে যে বাইল, 40 পেজ। বাইল হচ্ছে আমাদের যেটাকে আমরা বাংলায় বলি পিত্ত, রাইট? সো বাইল ইজ সিক্রেটরি প্রোডাক্ট অফ লিভার। প্রথমে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, ওখানে এগুলো ভালো করে পড়লেই হবে। এই ক্রাইটেরিয়াগুলো দেখেন, বাইল হচ্ছে ইয়েলোইশ গ্রিন, বাইলের কালারটা কেমন, গ্রিনিশ ইয়েলো দেখতে, এরকম ইয়েলোইশ গ্রিন। ওকে, কনসিস্টেন্সি, বাইলটা হচ্ছে ভিসকাস, মানে ওয়াটারি না, একটু পিছলা পিছলা। তারপরে হচ্ছে বাইল অ্যালকালাইন, টেস্টটা হচ্ছে অনেক বেশি বিটার, প্রডিউস বাই হেপাটোসাইট, দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাইল তৈরি করে কে, লিভার। লিভার 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 আমরা অনেক সময় মনে করি গল ব্লাডার বুঝি বাইল তৈরি করে, না, বাইল তৈরি করে লিভার, এবং স্টোর হয়, কনসেন্ট্রেশন হয় গল ব্লাডারে। ওকে, আর এটা ফাইনালি সিক্রেটেড হয় ডিওডেনামের সেকেন্ড পার্টে, আমরা বলেছি সেখানে অ্যাম্পুল অফ ব্যাটার হয়ে হেপাটোপ্যানক্রিয়াটিক ডাক্ট হয়ে সে ওপেন করে ইন দ্য ডিওডেনাম। এটা আমরা শুরুতেই ছবিতে মধ্যে দেখেছিলাম, তাই না? এখন আসি ক্রাইটেরিয়াগুলো ভালো করে দেখবেন। এরপর একটা কম্পোজিশন দেওয়া আছে, দুইটা বাইলের মধ্যে পার্থক্য, একটা কম্পোজিশন আছে, এই পার্থক্যটা দেওয়া আছে, লিভার বাইল এবং গলব্লাডার বাইলের মধ্যে কী কী ডিফারেন্স আছে। লোক, লিভার বাইল এবং গলব্লাডার মধ্যে কী কী ডিফারেন্স আছে, এত সংখ্যা তো মুখস্থ করার দরকার নেই, এত সংখ্যা আপনার পরীক্ষা আসবে না। সো আপনি মনে রাখতে হবে মেনলি, দেখেন কোনটা কমছে কোনটা বাড়ছে, এই জিনিসগুলো তো মনে রাখতে পারেন তাও চলবে। একটা জিনিস খেয়াল করেন, লিভার যে বাইল তৈরি করলো, আমরা বলছি যে গলব্লাডার বাইলটাকে কনসেন্ট্রেটেড করে, তার মানে কি ওয়াটারগুলো রিঅ্যাবজর্পশন করে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় ওখানে এসে। তাহলে আলটিমেটলি কী হবে, এই ওয়াটারগুলো দেখেন লিভারে ছিল 95 গ্রাম আর এখানে চলে আসছে 92 গ্রামে, তার মানে কি কিছু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে গেছে গলব্লাডারে আসার পরে। ঠিক আছে, দিস ইজ দ্য ফাইনাল বাইল, দিস ইজ দ্য প্রাইমারি বাইল। ওকে, তারপরে বাইল সল্ট, বাইল অ্যাসিড, এগুলোর পরিমাণ অনেক চেঞ্জ হয়, হ্যাঁ, কনসেন্ট্রেশন হয়ে সল্ট বেড়ে যায়, হ্যাঁ, এই দেখেন 0.1 থেকে অনেক চেঞ্জ হয়েছে, কোলেস্ট্রলের পরিমাণটা বাড়ে, আরও ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা কমে, হ্যাঁ, বা বাড়তেও পারে। সো এটা মানে ডিপেন্ড করে, এটা বাড়ে, এরকম প্রত্যেকটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বাইকার্বনেটটা দেখবেন, বাইকার্বনেট ছিল 28 হয়ে গেছে 10, ভেরি সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে বাইকার্বনেটের পরিমাণটা মানে হ্যাম্পার হয়। ঠিক আছে, সো এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এখানে, বাইকার্বনেটের এই পরিমাণটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট, যে 10 মিলি ইকুইভ্যালেন্ট বা 10 মিলিমোল পার লিটার, যেটা এটা ইম্পর্ট্যান্ট হিসাবে এখানে আছে। সো এই বাইকার্বনেট হচ্ছে যদি পরীক্ষা আসে যে ডিফারেন্স বিটুইন দ্য গল ব্লাডার অ্যান্ড বাইল, লিভার বাইল, তাহলে সেখানে মেইন ডিফারেন্সটা আসবে বাইকার্বনেটে, মনে রাখবেন। যদি অপশনে 5টা থাকে, 5টা যদি ঠিক থাকে, উত্তর যদি সিঙ্গেল বেসড হয় তাহলে উত্তর হবে বাইকার্বনেট। ঠিক আছে, এইভাবে পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে। এবার আসেন বাইলের কাজটা কি। 41 পেজে আছে ফাংশনস অফ বাইল, ভেরি ইম্পর্টেন্ট। বাইলের মেইন কাজ হচ্ছে মূলত ডাইজেশন, এটা হচ্ছে ফ্যাটকে ইমালসিফাই করে, আদারওয়াইজ ফ্যাট ডাইজেশন হতো না। ফ্যাটের শুধুমাত্র ডাইজেশনেই রোল প্লে করে না, অলসো ইন দ্য অ্যাবজর্পশন অফ ফ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যাট সলিউবল ভিটামিনস অলসো। আমরা জানি ভিটামিন দুই রকম, ওয়াটার এবং ফ্যাট সলিউবল। ওয়াটার সলিউবল হচ্ছে ভিটামিন এ, বি আর সি, আর ফ্যাট সলিউবল হচ্ছে এ, ডি, ই, কে। এই 4টা ভিটামিনের যেই অ্যাবজর্পশন সেটাতেও হেল্প করে আমাদের
এই বাইল বাই ফর্মিং দ্য মাইসেলি, এটা আমরা একটু পরেই দেখব। সো মাইসেলি ফর্মেশন করার মাধ্যমে সে অ্যাবজর্পশনে হেল্প করে। বাইল কোলারেটিক্স হিসেবে কাজ, কোলারেটিক্স মানে যে সকল সাবস্টেন্স বাইলের সিক্রেশন বাড়ায়। সো বাইল ইটসেলফ নিজে নিজে সিক্রেশন বাড়াতে পারে, এই জন্য তাকে কোলারেটিক্স বলে। লাক্সেটিভ মানে হচ্ছে বাইল হচ্ছে ইন্টেস্টাইনাল যেই ওয়াটার কন্টেন্ট সেটা বাড়ায় এবং তার যে মুভমেন্ট ফিকাল ম্যাটারে সেটা বাড়ায়। এক্সক্রিশন, দিস পয়েন্ট ইজ ইনফিনিটি স্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এক্সক্রিশন, বাইল কিছু জিনিস বডি থেকে বাইলের মাধ্যমে এক্সক্রিশন হয়, সেগুলো কারা? এক নম্বর হচ্ছে হেভি মেটালস, বডিতে অনেক হেভি মেটালস আছে, সেগুলো বাইলের মাধ্যমে এক্সক্রিশন হয়। তারপরে হচ্ছে কিছু ড্রাগস, বাইল পিগমেন্ট, কোলেস্টেরল, ভেরি ইম্পর্ট্যান্ট, কোলেস্টেরল এক্সক্রিশন হয় বাইল দিয়ে, এবং কিছু টক্সিন ব্যাকটেরিয়া বাইল দিয়ে এক্সক্রিশন হয়। তাহলে এই ফাংশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, বাফারে কাজ করে, নিউট্রালাইজেশনে কাজ করে, এগুলো দেখবেন। তো দিস ফাংশন ইজ সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফাংশন কোনটা? সেটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, বাইল কী কী এক্সক্রিশন করে সেটা। এর পরের পেজে চলে যান, সেখানে 42 পেজ, বাইল সল্টগুলোর নাম দেওয়া আছে। বাইলের কম্পোজিশন মেইনলি বাইল সল্ট থাকে, বাইল অ্যাসিড থাকে, বাইল পিগমেন্ট থাকে, তিনটে জিনিস। তাহলে সেগুলো আমরা এখানে দেখি। 42 পেজ দেখেন বাইল সল্টগুলোর নাম দেওয়া আছে, জাস্ট নামগুলো, সোডিয়াম, পটাশিয়াম, টরোক্লোরাইড এবং গ্লাইকোক্লোরাইড, 4টা বাইল সল্ট। আর বাইল অ্যাসিড আছে দেখেন পরের পেজে। বাইল অ্যাসিড 2টা ক্যাটাগরি, প্রাইমারি এবং সেকেন্ডারি বাইল অ্যাসিড। প্রাইমারি বাইল অ্যাসিডগুলো কোলেস্ট্রল থেকে তৈরি হয়, সরাসরি কোলেস্ট্রল ডেরিভেটিভস। আর প্রাইমারি বাইলগুলো থেকে সেকেন্ডারি বাইল অ্যাসিড তৈরি হয়, এটা হলো সেকেন্ডারি বাইল অ্যাসিড। প্রাইমারির মধ্যে 2টা কোলিক অ্যাসিড, চিনোডিঅক্সিকোলিক অ্যাসিড, আর সেকেন্ডারির মধ্যে 2টা ডিঅক্সি এবং লিথোকোলিক অ্যাসিড। তো শুধু নাম, জাস্ট নাম, আর কিচ্ছু না। এবং পরের পেজে আছে বাইল এই পেজেই দেখেন, এরপরে বাইল অ্যাসিডের নিচে দেখেন আছে বাইল পিগমেন্ট, সেখানে দেওয়া আছে বিলিরুবিন অ্যান্ড বিলিভার্ডিন, ঠিক আছে? শুধু 2টা পিগমেন্টের নাম পড়লেই হবে, ওকে, দ্যাটস ইট। তাহলে আমাদের বাইল ম্যাক্সিমাম বাইলের পোর্শনও কিন্তু পড়া শেষ। এরপরে আমরা চলে আসি এখানে 46-47 পেজে কিছু ব্রেন স্টর্মিং আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। এরপরে 48 পেজ দেখেন ডাইজেস্টিভ এনজাইমস দেওয়া আছে, ওভারঅল ডাইজেস্টিভ এনজাইম দেওয়া আছে খাবার অনুযায়ী, যেটা আমরা ওই সময় দেখছিলাম আমাদের প্রথম আলোচনাগুলোতে। কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম কারা, প্রোটিওলাইটিক এনজাইম কারা, ফ্যাট স্প্লিটিং এনজাইম কারা, এখানে সরাসরি নাম দেওয়া আছে মিক্স করে, মানে প্যারোটিড থেকে শুরু করে শেষ পার্ট পর্যন্ত। 49 পেজে গিয়ে দেখেন একটা টেবিল আছে, এই টেবিলটা গ্যানংয়ের টেবিল। এই টেবিলে অনেকগুলো এনজাইম, তার সাবস্ট্রেট, তার অ্যাক্টিভেটর, তার ফাংশন, অনেক কিছু দেওয়া আছে। মেইনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাক্টিভেটর। এই বক্স থেকে যা লাগবে সেটা হচ্ছে অ্যাক্টিভেটর, বাকিগুলো আমাদের পড়া হয়ে গেছে। এই বক্সে আপনাদের বইও আছে দেখেন অ্যাক্টিভেটর দেওয়া আছে, তাই না? সো অ্যাক্টিভেটরের মধ্যে মনে রাখবেন স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে অ্যাক্টিভেটর হচ্ছে ক্লোরাইড। দুটো হচ্ছে ক্লোরাইড, বেসিক্যালি স্যালাইভারি গ্ল্যান্ড না, এই স্যালাইভারি গ্ল্যান্ডের যে এনজাইম, এই এনজাইমের অ্যাক্টিভেটরের নাম হচ্ছে ক্লোরাইড, ঠিক আছে? স্টোমাকের যে এনজাইম, সেগুলোর অ্যাক্টিভেটরের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওই যে পেপসিনোজেন থেকে পেপসিন কী দিয়ে হয়? হাইড্রোক্লোরাইড। অ্যামাইলেজ অ্যাক্টিভেট হয় কী দিয়ে? ক্লোরাইড দিয়ে। নট অনলি স্যালাইভারি, অলসো প্যানক্রিয়াটিক যে অ্যামাইলেজ, সেটাও কিন্তু ক্লোরাইড দিয়ে অ্যাক্টিভেশন হয়। এইটাই আমাদের পড়া বাকি ছিল, বাকিগুলো কিন্তু আমরা পড়ছি। দেখেন স্টোমাক পেপসিন দিয়ে, তারপর এন্টেরোকাইনেজ দিয়ে হচ্ছে আপনার এই ট্রিপসিনটা অ্যাক্টিভ হয়, তারপরে বাকিগুলো ট্রিপসিন দিয়ে অ্যাক্টিভ হয়। তাহলে এই অ্যাক্টিভেশনের জন্য কোন কোন সাবস্টেন্স দরকার, স্পেশালি এই ক্লোরাইডটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই অ্যাক্টিভেটর অফ এটা কিন্তু পরীক্ষায় আসছে হচ্ছে জানুয়ারি 20 সালে। স্যালাইভারি গ্ল্যান্ডের এনজাইম অ্যাক্টিভ হয় কী দিয়ে? ক্লোরাইড দিয়ে। সো ভেরি ইম্পর্ট্যান্ট এই বক্সটা। শুধু এই অ্যাক্টিভেটরের নামগুলো এখান থেকে দেখার চেষ্টা করবেন, বাকি কোনো কিছুই লাগবে না, ঠিক আছে? এরপরে সরাসরি চলে যাবেন হচ্ছে 52 পেজ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশনে। ডাইজেশন এবং অ্যাবজর্পশনের মধ্যে ওখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে যেমন এটা আমরা এখন যদি দেখি ডাইজেশন অ্যাবজর্পশন অফ প্রোটিন কোথায় হয়েছে, কোথায় ডাইজেশন অ্যাবজর্পশন হয় প্রোটিনের, এই যে এটা জানুয়ারি 24 সালে পরীক্ষা আসছে পার্ট 1-এ। মাউথে কি ডাইজেশন হয়? হয় না। ডাইজেশনে হয় না, তাহলে হয় হচ্ছে এই 3 জায়গায়, ঠিক আছে? এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন আমরা অ্যাবজর্পশনে চলে আসি। অ্যাবজর্পশন 52 পেজে দেখেন ডাইজেশন এবং অ্যাবজর্পশন, এখানে অ্যাবজর্পশন নিয়ে কিছু কথা আছে। এইটা পড়ার আগে আমরা হচ্ছে যে আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব 65 পেজে শিটের, সেখানে গিয়ে একটা উপর একটা বক্স পাবেন এরকম, এন্ড প্রোডাক্টস অফ দ্য ডাইজেশন। আমরা কিন্তু এটা পড়ে ফেলছি, এটা দাগায় রাখেন ইনফিনিটি স্টার। এটা থেকেও পরীক্ষায় টানা 3 বার প্রশ্ন আসছে, বিশেষ করে এই যে ফ্যাটের এন্ড প্রোডাক্ট কী কী। কার্বোহাইড্রেট যদি আমরা দেখি, কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্ট হচ্ছে মনোস্যাকারাইডগুলো, যেটা আমরা ওখানে দেখছিলাম, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট এন্ড প্রোডাক্ট। প্রোটিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মানে এই ফর্মগুলোই বডিতে অ্যাবজর্ব হয়,
এগুলোকে বলা হয় ইন প্রোডাক্ট অফ ডাইজেশন। তাহলে ফ্যাটের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মেইনলি, তবে এই যে মনোএসাইল গ্লাইসেরল বা 2 মনোএসাইল 1 মনোএসাইল গ্লাইসেরল এগুলো কিন্তু ইন প্রোডাক্ট হিসেবে অ্যাবজর্ব হতে পারে। Later they will also transfer into the fatty acid glycerol, but they can also absorb, ঠিক আছে। সো as they are absorptive form, সো এদেরকেও এখানে রাখা হয়েছে ইন প্রোডাক্ট হিসাবে, ঠিক আছে, ডাইজেশনের ইন প্রোডাক্ট, কারণ তারা অ্যাবজর্পশন হয়ে যায়। তাহলে আপনি এখন এদের সম্পর্কে জানতে পারলেন যে কার্বোহাইড্রেট অনেক ফর্মে অ্যাবজর্ব হতে পারে, গ্লুকোজ প্রোটিন একভাবে অ্যাবজর্ব হয়, ফ্যাটগুলো বিভিন্নভাবে অ্যাবজর্ব হতে পারে। এখন চলে আসেন আবার সেই আগের 52 পেজে, সেখানে আছে হচ্ছে এই জিনিসটা জেনারেল প্রিন্সিপালস অফ অ্যাবজর্পশন হওয়ার জন্য কিছু জেনারেল প্রিন্সিপাল এখানে বলে দিছে। সো জেনারেল প্রিন্সিপাল আমরা দেখেন, প্রথমটা হচ্ছে সিম্পল ডিফিউশন প্রসেস। সিম্পল ডিফিউশন মাধ্যমে কারা কারা, আপনারা যখন জেনারেল ফিজিওলজি পড়বেন, যে টপিকটা জেনারেল ফিজিওলজি টপিকের মধ্যে আছে আমাদের যে সেলুলার ট্রান্সপোর্ট মেকানিজমগুলো, ওখানে গিয়ে দেখবেন আপনার কিছু আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিছু প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে একটা হলো সিম্পল ডিফিউশন। অ্যাক্টিভের মধ্যে আছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেখানে আবার কিছু কো এবং কাউন্টার ট্রান্সপোর্ট, এরকম অনেক ট্রান্সপোর্ট মেকানিজম আছে। এখানে জাস্ট সিম্পলি ওই জিনিসটাকেই বোঝানো হয়েছে, কোন জিনিসটা ইন্টেস্টাইন থেকে ব্লাডে অ্যাবজর্ব হয়ে কীভাবে যাচ্ছে সেই প্রসেসটা, জাস্ট এইটুকু আপনাদের জানতে হবে এখান থেকে। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটিসটা। যেমন সিম্পল ডিফিউশন হবে কাদের, যারা ফ্যাট সলিউবল। আমরা জানি আমাদের যে সেল মেমব্রেন এটা লিপিড দিয়ে তৈরি, সো লিপিড দিয়ে লিপিড খুব সহজে চলে যেতে পারবে। এই জন্য লিপিড এবং লিপিড সলিউবল যে ভিটামিনগুলো, এই ভিটামিনগুলো কিন্তু সিম্পল ডিফিউশন ডিরেক্টলি ইন্টারোসাইডে ঢুকে যায়, ইন্টেস্টাইনাল সেল থেকে ব্লাডে চলে যায়। কিন্তু ফ্রুক্টোজ হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন, মানে ক্যারিয়ার প্রোটিন লাগে, কিন্তু বাকি সব কথা ডিফিউশনের মতো। এখানে তো ক্যারিয়ার, মানে সিম্পল ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিনও লাগে না, আপনারা জেনারেল ফিজিওলজি ক্লাসে গিয়ে পড়বেন এটা। তাহলে ফ্রুক্টোজের জন্য হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন প্রসেস। ওকে, ফোলিক অ্যাসিড অ্যাবজর্পশন হওয়ার জন্য, এটা এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে একটা, হ্যাঁ। তাহলে এটা অ্যাবজর্ব হয় কীভাবে, নর্মাল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যে প্রসেস আছে সেটার মাধ্যমে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, একটা সোডিয়াম ডিপেন্ডেন্ট অনেকগুলো চ্যানেল আছে, সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড চ্যানেল, এই চ্যানেলগুলো দিয়ে মানে সোডিয়াম লাগবে এরকম কিছু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট চ্যানেল আছে। যেমন গ্লুকোজ অ্যাবজর্ব হইতে লাগে, অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হইতে লাগে, গ্যালাকটোজ অ্যাবজর্ব হইতে লাগে, এটুকু আপনাদের শিটেই দেওয়া আছে। কিন্তু এক্সট্রা কথা কিছু এখানে অ্যাড আছে, বাইল সল্ট অ্যাবজর্ব হইতে লাগে, লিখে রাখেন শিটে, বাইল সল্ট অ্যাবজর্ব করতেও সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্ট চ্যানেল লাগবে। সকল ওয়াটার সলিউবল ভিটামিন অ্যাবজর্ব করতেও এই একই চ্যানেল লাগবে। কিন্তু ভিটামিন B12 এবং ফোলিক অ্যাসিড ছাড়া ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে এই দুইটা ভিটামিনও আছে, ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে B12 এবং ফোলিক অ্যাসিড। এর মধ্যে ফোলিক অ্যাসিড অলরেডি আমরা বলে ফেলছি, এটা সিম্পল অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে যাবে, আর B12 যেটা সেটা হচ্ছে এই যে এন্ডোসাইটোসিস প্রসেসের মাধ্যমে অ্যাবজর্ব হবে। তাহলে আমাদের টোটাল দেখেন ভিটামিন শেষ, তারপরে হচ্ছে যে মিনারেলসগুলো এখানে আসে, মিনারেলস ওটা আসে না, আরেকটা হচ্ছে যে আপনার সকল ধরনের ফুডের যে ডাইজেস্টিভ ইন প্রোডাক্ট সেগুলো কিন্তু হয়ে গেছে। সো জেনারেল প্রিন্সিপালস অফ অ্যাবজর্পশন এই জায়গাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফুডের কার্বোহাইড্রেট, আমি যেটা বোর্ডে আপনাদেরকে দেখাইছি শুরুতে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবগুলো ডাইজেশন দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে একটু একটু পড়ে নিতে পারেন, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। মানে আপনি যদি ওখান থেকে ভালো করে খেয়াল করেন, এখানে বিস্তারিত আর না পড়লেও চলবে, কিন্তু ওখানে ভিতরে ভিতরে যে পড়াগুলো আমরা এগুলো অলরেডি দাগাই ফেলছি অনেক জায়গায়, সেই পড়াগুলো ইম্পর্ট্যান্ট, ওই জন্য আমাদেরকে ওই জায়গাটা দেখাইতে হয়েছে। এখন চলে আসি 60 পেজে। 60 পেজে দেখেন এখানে একটা পড়া আছে, রোল অফ বাইল ইন ফ্যাট ডাইজেশন এবং অ্যাবজর্পশন। বাইলে ফ্যাট ডাইজেশনের রোল কি, অ্যাবজর্পশনের রোল কি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আমরা এই জিনিসটা কিন্তু অলরেডি বলছি, ইমালসিফিকেশনের কথা আপনাদেরকে বলা হয়ে গেছে। সেটা কি, যেটা বলছিলাম যে বাইল এবং সাধারণত আমাদের যে ফ্যাটগুলো ডিওডেনামে আসে সেগুলো মানে ভাঙার পসিবল হয় না, যার কারণে ইমালসিফাইড দরকার হয়, ঠিক আছে। তখন এই ইমালসিফিকেশন হয়, ইমালসিফিকেশনের সারফেস এরিয়া বাড়ে, প্রচুর লাইপেজ এনজাইমের প্রতি এক্সপোজ হতে পারে, তখন ডাইজেশন বেড়ে যায়। তখন এটা হচ্ছে ডাইজেশনের রোল তার, ইমালসিফিকেশন। আর অ্যাবজর্পশনে তার রোল আছে, আমরা বলছিলাম একটা জিনিস নাম হলো মাইসেলি, আপনাদের পরের পেজেই দেওয়া আছে শিটের মধ্যে 61 পেজে। মাইসেলি নামক একটা জিনিস এরকম, এটা হচ্ছে অনেকটা ফেরির মতো কাজ করে। আমাদের ইন্টেস্টাইনাল যে এনভায়রনমেন্ট, দিস ইজ আ ওয়াটারি এনভায়রনমেন্ট, রাইট। এই ওয়াটারি এনভায়রনমেন্ট দিয়ে লিপিডগুলো খুব সহজে পাস করতে পারে না, যার কারণে আল্লাহ কী করছে, এই ওয়াটারি এনভায়রনমেন্টের মধ্যে একটা জিনিস সেভাবে ঢুকাই দিছে, মাইসেলি নামক, যেখানে যার বাইরের দিকে একটা মানে পার্ট আছে, এই পার্টটা হচ্ছে আপনার ওয়াটার সলিউবল, কিন্তু ভিতরের পার্টটা ফ্যাট সলিউবল।
এই জন্য আমার ওই ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিনগুলো সবই ভিতরে ঢুকে, মাইসেলের ভিতরে ঢুকে তারা আলটিমেটলি এর ভিতরে থাকে। আর বাইরে যেহেতু তারা ওয়াটার সলিউবল, মাইসেলের বাইরে তো ওয়াটার সলিউবল, এই ওয়াটার সলিউবল জায়গা দিয়ে হচ্ছে যে আমার মানে এই ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিনগুলো খুব সহজে কী করতে পারে, রান করতে পারে ইন্টেস্টাইনের ভিতরে। ওকে, এটাই হচ্ছে মাইসেলির রোল। মাইসেলি হচ্ছে যে আপনার এই জিনিসটা যে একটা ডিস্কের মতো, যেটা অনেকগুলো বাইল সল্ট দিয়ে, মাইসেলিটা তৈরি হয় মেনলি বাইল সল্ট দিয়ে। সো এটার যে হাইড্রোফোবিক সারফেস ফেসিং আউটওয়ার্ড, হাইড্রোফিলিক সারফেস, আর হাইড্রোফোবিক সারফেস মানে লাইফোফিলিক সারফেসটা হচ্ছে ইনওয়ার্ড থাকে, ঠিক আছে। সেন্ট্রাল পার্টটা যে ফ্যাট সলিউবল যেটা আমরা বলতেছি। সো খুব সহজেই আউটার, সো মাইসেলি ডিজলভ ইন দ্য ওয়াটার ইন্টেস্টাইনাল ফ্লুইড, ঠিক আছে। এটাই হলো কাজ তার। এটা তার ফেরিং অ্যাকশনের মতো কাজ করে, যেখান থেকে তার এক জায়গা থেকে নেওয়ার পরে সে হচ্ছে যে জায়গায় গিয়ে অ্যাবজর্পশন হবে ওই জিনিসটা, ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিনগুলো, সেই জায়গায় গিয়ে তাকে ছেড়ে দিয়ে আবার সে আসে ব্যাক করে আপনার লিভার হয়ে আবার সেই বাইলের মাধ্যমে আবার সেই সিক্রেশনের মধ্যে, মানে বাইলের ভিতরে বাইল সল্ট, তো মূলত বাইল সল্ট দিয়ে তৈরি, বাইল সল্ট হিসেবে আবার ইন্টেস্টাইনে এসে মাইসেলি তৈরি করে। মানে এভাবে সে আলটিমেটলি রিউজ হতে থাকে। রিউজ হয়ে কী করতেছে, এভাবে বারবারই ফেরির মতো কাজ করতেছে। একবার সে ইন্টেস্টাইনে আপনার হচ্ছে যে পাস করে দিচ্ছে ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিনে, তারপর সে আইলিয়ামে গিয়ে সে নির্জাবশন হয়, আবার লিভারে যায়, লিভারে গিয়ে আবার সে বাইল তৈরিতে হেল্প করে, মানে বাইল তৈরির ভিতরে ঢুকে পড়ে, আবার বাইলের মাধ্যমে সিক্রেট হয়ে ইন্টেস্টাইনে এসে মাইসেলি তৈরি করে। এরকমভাবে এটাকে বলা হয় ফেরিং অ্যাকশন। এই কথাটা আপনাদের এখানে আছে। ফ্যাট অ্যাবজর্পশন 70% বেড়ে যায় ফেরিং অ্যাকশনের মাধ্যমে, ঠিক আছে। সো দিস বক্স ইজ ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা আসছে, মানে জাস্ট সিম্পল কথায় আসছে যে বাইল কীভাবে ফ্যাট অ্যাবজর্পশনে হেল্প করে বাই ফর্মিং মাইসেলি, এই কথাটাই পরীক্ষায় আসছে। সো মাইসেলি সম্পর্কে একটু মনে রাখতে হবে, এই পেজে যতটুকু আছে এতটুকু। ওকে, এরপরে চলে যাবেন হচ্ছে অ্যাবজর্পশন অফ ভিটামিন। 63 পেজে একটা ছবি আছে, এই ছবিটা, হ্যাঁ, টার্মিনাল আইলিয়াম রিসেকশনের কনসিকুয়েন্স, এটা ডেভিডসনের একটা ছবি। তো এই বক্সটাতে এই ছবিটার মধ্যে কিছু কথা আছে। সেটা কি? সেটা হচ্ছে, যদি সবার আগে মনে রাখতে হবে টার্মিনাল আইলিয়াম কি অ্যাবজর্পশন করে, দুইটা জিনিস, বাইল সল্ট এবং B12, ভেরি ইম্পর্ট্যান্ট। দুইটা জিনিস অ্যাবজর্ব করে। এই যে মাইসেলিটির বাইল সল্টগুলো শেষ পর্যন্ত আইলিয়ামে গিয়ে অ্যাবজর্পশন। টার্মিনাল আইলিয়াম মানে আইলিয়ামের শেষ পার্টটা, এই জায়গাটা। ধরেন এখানে কোনো টিউমার হইলো, টিবি হইলো আইলিওসিক্যাল জাংশনের মধ্যে, অথবা ক্রোনস ডিজিজ হইলো, অথবা কোনো ম্যালিগনেন্সি হইলো, তো আলটিমেটলি কী করতে হবে, আইলিয়াম কেটে ফেলতে হবে এই পার্টটা। এখন এই পার্টটা যদি আমরা কেটে ফেলি, তাহলে আমাদের প্রবলেম কী হবে, এই দুটো জিনিস অ্যাবজর্ব হবে না, বাইল সল্ট এবং B12 অ্যাবজর্পশন হবে না। এখন বাইল সল্ট যদি অ্যাবজর্পশন না হয়, তাহলে আমাদের বাইল তৈরি হওয়াটা হ্যাম্পার হয়ে যাবে, তাই না? বাইল তৈরি হওয়া যদি হ্যাম্পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোলেস্ট্রল এক্সক্রিশন কমে যাবে, কারণ বাইলের একটা কাজ কোলেস্ট্রল এক্সক্রিশন করা। তাহলে আলটিমেটলি কী হবে, আমাদের কোলেস্ট্রলগুলো বডিতে জমে যাবে। সো দেয়ার উইল বি স্টোন ইন দ্য গল ব্লাডার, স্টোন ইন দ্য কিডনি, অক্সালেট স্টোন। হ্যাঁ, এটা আপনাদের এই যে নিচে আলাদা করে, ছবির নিচেও আলাদা করে দিছে, মাস্ট টু নো। হ্যাঁ, কনসিকুয়েন্স একটা গল স্টোন হবে, কিডনিতে স্টোন হবে, ফ্যাট অ্যাবজর্পশন হবে না ঠিক মতো। কারণ কি, বাইল হচ্ছে আমাদের ফ্যাট অ্যাবজর্পশনের জন্য যে বাইল সল্টগুলো মাইসেলি তৈরি করে, সেটা ঠিকমতো হবে না। সো ফ্যাট ম্যাল অ্যাবজর্পশন হবে, ওয়াটারি ডায়রিয়া হবে, ফ্যাট বের হয়ে যাবে ইয়েটার সাথে, স্টুলের সাথে, স্টেটোরিয়া বলি আমরা এটাকে, স্টেটোরিয়া হবে। তারপরে ভিটামিন B12 ম্যাল অ্যাবজর্পশন হয়ে সেখান থেকে ম্যালাগোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। সো এই জিনিসগুলো কনসিকুয়েন্স, শুধু এই কনসিকুয়েন্সের নামগুলো একটু মনে রাখতে পারেন। এটা রেসিডেন্সি পরীক্ষায় আসছে, পার্ট 1-ও আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন থেকে। আর মিনারেল অ্যাবজর্পশন থেকে খুব বেশি কিছু পড়তে হবে না। 64 পেজে একটা বক্স আছে আয়রন অ্যাবজর্পশনের ফ্যাক্টরস, কোন ফ্যাক্টর আয়রন অ্যাবজর্পশন বাড়ায়, কোন ফ্যাক্টর অ্যাবজর্পশন কমায়, এই বক্সটা আপনাদেরকে দেখতে হবে। দেখেন আয়রন অ্যাবজর্পশন বাড়ায় কারা? এক নম্বর হচ্ছে ভিটামিন সি। ওই যে আমরা বলছি ফেরিক টু ফেরাস কনভার্সন, এই ফেরিক টু ফেরাস কনভার্সন হওয়ার জন্য আমাদের এটা ইম্পর্ট্যান্ট। তিনটা জিনিস লাগে ওখানে মেনলি, ভিটামিন সি, সাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই তিনটা জিনিস হচ্ছে এখানে লাগে। এছাড়া অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন জাতীয় খাবার যত বেশি আসবে, তত হাইড্রোক্লোরিক সিক্রেশন বাড়বে, তত ফেরিক টু ফেরাস কনভার্সন বাড়বে, তত অ্যাবজর্পশনও বাড়বে। আয়রন বডিতে ডেফিসিয়েন্সি হলেই আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়, এটা মনে রাখবেন। প্রেগনেন্সি, এই যে নিচে আছে প্রেগনেন্সি, ল্যাকটেশন, গ্রোয়িং, এইসব কন্ডিশনে কী হয়, আয়রনের ডিমান্ড বাড়ে, তখন আয়রনের এই অ্যাবজর্পশন অটোমেটিক। পাহাড়ের উপর উঠলে আয়রন অ্যাবজর্পশন বেড়ে যায়, কারণ কি, কারণ তখন হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া হলে তখন বডি প্রচুর পরিমাণে তখন
ব্লাড সেল তৈরি করতে থাকে, তখন আয়রনের দরকার পড়লে দ্যাটস ওয়াই। সো এগুলো হচ্ছে আয়রন অ্যাবজর্পশন বাড়াবে। এখন এগুলো জানলে আপনি আর কমানোগুলো মুখস্থ করার প্রয়োজন খুব বেশি পড়ে না। পাইটেট, ট্যানিন, ফসফেট, টি, আয়রন ওভারলোড হয়ে গেলে বডি অটোমেটিক কমায় দিবে। অ্যাক্লোরোহাইড্রিয়া মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেলে তখন আয়রন অ্যাবজর্পশন কমে যাবে। স্টোমাক কেটে ফেলে দিলে, হ্যাঁ, পিপিআই বেশি খাইলে, হ্যাপসিডিন খাইলে, এগুলো হচ্ছে আমাদের কী হতে পারে, আয়রন অ্যাবজর্পশনটাকে কমায় দিতে পারে। সো আয়রন অ্যাবজর্পশন কমানো বাড়ানোর ক্ষেত্রে কারা কারা কাজ করে এই জিনিসটা আমরা এখান থেকে দেখব, ঠিক আছে। এটা পড়ার পরে আপনার মোটামুটি এরপরে যেটা আছে সেটা আমরা অলরেডি বলে ফেলছি। 65 পেজে ইন প্রোডাক্ট অফ ডাইজেশন, ইনফিনিটি স্টার। এরপরে 67 পেজে ব্রেন স্টর্মিংটা পড়বেন। ব্রেন স্টর্মিংটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আপনি চলে যান একদম শুরুর দিকের, আমরা 3টে জিনিস বাদ দিয়ে আসছিলাম 5 নম্বর পেজে। সেখানে আছে কয়েকটা কথা, কয়েকটা বক্স আমরা একদম শুরুতে বাদ দিয়েছিলাম। সেটা কি? একটা হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং গ্যাস্ট্রিক এমটিং, তাই না? সো গ্যাস্ট্রিক এমটিংটা বাড়ায় কে কামায় কে, এখন আমরা বলতে পারবো। এখন আর আপনাদেরকে বলতে হবে না এগুলা। দেখেন, গ্যাস্ট্রিক এমটিংটা হচ্ছে স্টোমাকটা খালি হয়ে যায়। সাধারণত 3 ঘন্টা পর পর স্টোমাক আমাদের খালি হয়, আমাদের খাবারের যে ইচ্ছা সেটা জাগে, তাই না? সো ফার্স্ট হচ্ছে স্টোমাকের ডিস্টেনশন এবং অ্যান্ট্রাম, মানে পাইলোরাসের যে পার্টটা, এটা যদি ডিস্টেন্ডেড হয় তাহলে গ্যাস্ট্রিক এমটিংটা দ্রুত হবে, তাই না? তারপরে গ্যাস্ট্রিন, এটা সব কিছু বাড়ায়, আমরা বলছিলাম স্টোমাকের উপর। কোল্ড, ঠান্ডায় বেশি দেখবেন খাবার খেতে ইচ্ছা করে। ইমোশন, কারণ তাড়াতাড়ি ভালো হয়। ইমোশন অবশ্য 2 রকমই হতে পারে। কিছু ইমোশন হচ্ছে যে আপনার ইনক্রিজ ফুড ইনটেক, আর কিছু ইমোশনে ফুড ইনটেক কমে যায়। সো গ্যাস্ট্রিক এমটিং বাড়াইতে পারে, কমাইতে পারে। এই যে ইমোশন দেখেন এখানেও আছে, ঠিক আছে। আর এগুলো কি? ফ্যাটি অ্যাসিড, চর্বি জাতীয় খাবার আপনার ইমটিংটাকে কমায় দিবে। তারপরে হচ্ছে হাইপারঅসমোলাস সলিউশন বডি থাকলে ইমটিং কমায় দিবে। তারপরে ডিওডেনামের মধ্যে যদি অ্যাসিড থাকে, মানে কি ওই যে লোমেন, মানে গ্যাস্ট্রিক কন্টেন্ট যখন ডিওডেনামে চলে আসবে তখন গ্যাস্ট্রিক এমটিং অটোমেটিক কমে যাবে। তারপর আমরা বলছিলাম সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন, এই দুইটা প্যানক্রিয়াসের এনজাইমকে বাড়ায় আর স্টোমাকেরগুলোকে কমায়, কারণ খাবার অলরেডি ডিওডেনামে চলে আসছে। সো এটাও হচ্ছে আপনার ফ্যাক্টর অ্যাফেক্টিং গ্যাস্ট্রিক এমটিংয়ের মধ্যে ডিক্রিজিং ফ্যাক্টর, ঠিক আছে। এরপরে আমরা আসি হচ্ছে যে আমাদের নেক্সট ফ্যাক্টর অ্যাফেক্টিং স্মল ইন্টেস্টাইনাল মর্টালিটি। স্মল ইন্টেস্টাইনাল মর্টালিটি বাড়াবে কে আর কমাবে কে? স্মল ইন্টেস্টাইনাল মর্টালিটি বাড়ানোর ক্ষেত্রে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আমরা বলছিলাম জিআইটির উপর সব পজিটিভ কাজ, তার মানে সিক্রেশন বাড়াবে, মর্টালিটি বাড়াবে, ঠিক আছে। সো অ্যাসিম্প্যাথেটিক তার উল্টা কাজটা করবে। এখন প্যারাসিম্প্যাথেটিক যেখানে আছে সেখানে কোলিনার্জিক আছে, মানে অ্যাসিটাইল কোলিন, এটা নার্ভাসে গিয়ে আপনারা পাওয়ার কথা। তারপরে গ্যাস্ট্রিন, কোলিসিস্টোকাইনিন, এগুলো সব তার পজিটিভ কাজ করবে। তাহলে নেগেটিভের মধ্যে ওই ঘুরে ফিরে তারাই সিক্রেটিন, তারপরে হচ্ছে আপনার সোমাটোস্ট্যাটিন ওগুলো, তারপরে হচ্ছে অ্যাড্রিনার্জিক অ্যাসিড হচ্ছে কোলিনার্জিকের বিপরীত, মানে সিম্প্যাথেটিক সিস্টেমের সাথে রিলেটেড। এই দুইটা আর এই দুইটা একই কথা আসলে, অ্যাকচুয়ালি নার্ভাসে গিয়ে বুঝতে পারবেন এটা। তাহলে এই ফ্যাক্টরগুলো একটু দেখবেন। লার্জ ইন্টেস্টাইন দরকার নেই, এই বক্সটা ইম্পর্টেন্ট, যে আমরা বলছিলাম ইনফিনিটি স্টার, ফ্যাক্টর অ্যাফেক্টিং HCl সিক্রেশন। সেখানে এটা আমাদের পড়া শেষ অলরেডি, যে অ্যাসিটাইল কোলিন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হিস্টামিন, গ্যাস্ট্রিন, আর স্টোমাকের ডিস্টেনশন হলেও আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়ে, কমে কোন কোন কন্ডিশনে অলরেডি আমরা আমাদের ওই জায়গায় পড়ে আসছি। গল ব্লাডার এমটিং হবে কোন কোন কন্ডিশনে, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, গল ব্লাডার এমটি কখন হওয়া দরকার পড়বে দেখেন তো, যখন ডিওডেনামের মধ্যে ফ্যাটি ফুড আসবে তখন, তাই না? তাহলে দেখেন প্রেজেন্স অফ ফ্যাটি ফুড ইন দ্য ডিওডেনাম, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে আমাদের 2টা স্টিমুলাস তো আছেই, যারা হচ্ছে গলব্লাডারের স্টিমুলাস, মানে কোলিসিস্টোকাইনিন গলব্লাডারকে কন্ট্রাকশন করে। অ্যাসিটাইল কোলিন তো সব জায়গায় সিক্রেশন বাড়ায়, সেটা জাতীয়, সব জায়গাতেই আছে, মানে ইনক্রিজ স্টিমুলাস ফর সিক্রেশন, অ্যাসিটাইল কোলিন হাজির। তাহলে কোলিসিস্টোকাইনিন প্রেজেন্স অফ ফ্যাটি ফুড, আর অ্যাসিটাইল কোলিন হচ্ছে গলব্লাডার এমটিং করে। এরপরে এই 4টা দেওয়া আছে, সেখানে দেওয়া আছে কোন কোন পেপটাইড ফুড ইনটেকটাকে কমায় আর কোন কোন ফ্যাক্টর ফুড ইনটেককে বাড়ায়। এখানে জাস্ট 2টা পয়েন্ট মনে রাখবেন, একটা হচ্ছে গ্রেলিন বাড়ায়, লেপটিন কমায়, এই পয়েন্টটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর নিউরোপেপটাইড গামা বা ওয়াই, আর পেপটাইড ডাবল গামা, যেটা গামা, এটা এগুলা যত ইম্পর্টেন্ট না, জাস্ট মেইন পয়েন্ট হচ্ছে লেপটিন কমায়, গ্রেলিন ফুড ইনটেক বাড়ায়, জাস্ট এই পয়েন্টটা মনে রাখলেই হবে, ঠিক আছে। এই আর হচ্ছে এরপরে বাকি কথা তো আমরা বলেছি। এরপর আমরা চলে আসি লিভারে। আমাদের পেজ নাম্বার হচ্ছে 77 পেজে চলে যান আবার। লিভার, সো লিভারের মধ্যে আমরা আসি। লিভারের ফার্স্ট হচ্ছে লিভার ফাংশন। লিভারের ফাংশনের মধ্যে কি লাগবে, লিভার কি কাজ করে, লিভারের কাজ কি আছে? লিভারের অনেকগুলো কাজ করে। লিভার কাজ করে না এমন কি নাই, এমন কথাই আছে, একটা কথা আছে, লিভার অনেক কাজ করে। প্রথম কথা হচ্ছে 77 পেজ দেখেন, স্টোরেজ মেটাবলিক ফাংশন 1 নম্বরে।
আমরা মেটাবলিজম ক্লাস আছে আমাদের, মেটাবলিজম ক্লাসে আমরা মেটাবলিক ফাংশনগুলোর ডিটেলস পড়বো, লিভার কী কী মেটাবলিক ফাংশন প্লে করে, এখান থেকে পড়ার কোনো দরকার নাই। আমরা আসি হচ্ছে স্টোরেজ ফাংশন থেকে এখানে পড়বো 2 নম্বর পয়েন্ট থেকে। লিভার কী স্টোর করে? লিভার কয়েকটা জিনিস বডিতে স্টোর করে নিজে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লাইকোজেন ফর্মে স্টোর করে, যেটা আমরা মেটাবলিজমে গিয়ে আর ডিটেলসে জানবো। ভিটামিন স্টোর করে সে বডিতে অনেকগুলো, ভিটামিন এ, ডি এবং B12 স্পেশালি। তারপরে লিভার আয়রন স্টোর করে অ্যাজ এ ফেরিটিন রূপে লিভার আয়রন স্টোর করে। কপার অ্যাজ সেরুলোপ্লাজমিন রূপে কপারকে স্টোর করে। এছাড়া লিভার সিনথেসিস করে অনেক কিছু। কি সিনথেসিস করে? এই সিনথেটিক ফাংশনটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। মার্চ 2024 এবং রেসিডেন্সি ডিপ্লোমা 2024 পরীক্ষায় কিন্তু এই সিনথেটিক ফাংশনটা পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো সিনথেটিক ফাংশন কি? এক নম্বর হচ্ছে লিভার বডির যত প্রোটিন আছে সব প্রোটিন তৈরি করে অ্যাকসেপ্ট ইমিউনোগ্লোবিলিন তৈরি করে হচ্ছে প্লাজমা সেল, আর বাকি যত প্রোটিন আছে সব প্রোটিন তৈরি করে লিভার। এই পয়েন্টটা মনে রাখবেন। এছাড়া লিভার সব প্রোটিন ফ্যাক্টর তৈরি করে, স্পেশালি 2, 7, 9, 10 এখানে স্পেসিফিক মেনশন করছে। ভিটামিন ডি তৈরিতে লিভারের ভূমিকা আছে, ডিরেক্টলি সিক্রেশন করে না, বাট ডি এর একটা ভিটামিন ডি সিনথেসিসের একটা পার্ট লিভারে হয়, ঠিক আছে? তারপর ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় লিভারে, এটা আমরা মেটাবলিজম ক্লাসের মধ্যে দেখব। ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট তৈরি করে আমাদের যেই হ্যাপারিন, ওয়ারফারিন, এগুলো ন্যাচারিন, তো মানে হ্যাপারিন তো হচ্ছে ন্যাচারাল, এটা তৈরি করে কে? লিভার। এছাড়া হচ্ছে হাইড্রোক্সিকোলিক অ্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি, একই কথা, এটাও তৈরি করতেছে। এরপরে সিক্রেটরি ফাংশন কে? এক নম্বর হচ্ছে বাইল, একটাই বাইল, এটা পরীক্ষা আসছে লাস্ট জানুয়ারি 2022 সালে। লিভার কি সিক্রেশন করে? লিভার বাইল সিক্রেশন করে, এটাই তার এক্সোক্রাইন ফাংশন। লিভার কিন্তু মিক্সড গ্ল্যান্ড, লিভারও এন্ডোক্রাইন পার্টও আছে, ঠিক আছে? আচ্ছা, এক্সক্রিটরি ফাংশনের মধ্যে আসি আমরা। এক্সক্রিশন আর সিক্রেশনের মধ্যে একটা পার্থক্য আছে। সিক্রেশন মানে হচ্ছে এটা বডির ভিতরেই থাকবে, আর এক্সক্রিশন মানে যে জিনিসটাকে বের করে দিবে বডি থেকে, সেটাকে বলে এক্সক্রিশন। সেখানে যেই এক্সক্রিটরি মেটালগুলো আছে, জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু বাইলের মধ্যে আমরা পড়ে আসছি। বাইল যে জিনিসগুলো এক্সক্রিশন করে, তো বাইল তো আর তৈরি করে কে? লিভার। সো লিভার ওই জিনিসগুলো বাইলের মাধ্যমে এক্সক্রিশন করে। সো লিভারের এক্সক্রিটরি ফাংশন আর বাইলের এক্সক্রিটরি ফাংশন একই অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখেন, হেভি মেটাল, কোলেস্ট্রল, বাইল পিগমেন্ট একই, ঠিক আছে? ডিটক্সিফিকেশন, লিভার আমাদের যত ড্রাগ আছে সেগুলো ডিটক্সিফাই করে। লিভার অনেক টক্সিক সাবস্টেন্সকে ডিটক্সিফাই করে ফেলে। সো ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি অ্যামোনিয়ার কথা এখানে বলছে, যেটা বডি থেকে বের করে দিতে হবে। অ্যামোনিয়া ইউরিয়া থেকে তৈরি করে, ঠিক আছে? আর এটা হলো হেমাটোপয়েটিক ফাংশন। জন্মের আগে লিভার অর্গান অফ হেমাটোপয়েসিস, বাট জন্মের পরে অ্যাডাল্ট লাইফে গিয়ে সেটা হচ্ছে ডিস্ট্রাকশনে কাজ করে, ঠিক আছে? সো হেমাটোপয়েসিস তার রোল আছে, আর ব্লাড রিজার্ভিয়ার হিসেবে কাজ করে। সো ফাংশনগুলো যখন আপনি জানবেন তখন আপনি ফাংশন টেস্ট করতে পারবেন। লিভার ফাংশন টেস্ট পরের পেজেই আছে। দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট। লাস্ট জানুয়ারি 23 সালে আসছে সিনথেটিক ফাংশন থেকে প্রশ্ন, ঠিক আছে? সো সিনথেটিক ফাংশনের জন্য 1 নম্বর প্রোটিন আপনি দেখতে পারেন, যাতে প্রোটিন সিনথেসিস করে, অ্যালবুমিন করে, গ্লোবুলিন করে, সেগুলো দেখবেন। ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে, যার কারণে আপনি একটা টেস্ট করবেন, নাম হলো প্রথম বিন টাইম। সো প্রথম বিন টাইমকে বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট সিনথেটিক ফাংশন টেস্ট। মনে রাখবেন, সিনথেসিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সিনথেসিস করে লিভার, সেটা হলো প্রোটিন। বডির সব প্রোটিন তৈরি করে, কিন্তু ফাংশন টেস্ট দেখার সময় আমরা যেই টেস্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে প্রথম বিন টাইমটাকে, ঠিক আছে? সো সিনথেটিক ফাংশন হচ্ছে এইগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এইটা, মানে প্রোটিন তৈরি করা। কিন্তু ফাংশন টেস্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সিনথেটিক ফাংশন টেস্ট হচ্ছে পিটি, প্রথম বিন টাইম। এক্সক্রিশন দেখতে হলে আমরা বিলিরুবিন দেখি, কারণ বিলিরুবিন যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে লিভার এক্সক্রিট করতে পারতেছে না। হেপাটোসেলুলার ড্যামেজ দেখতে গেলে আমরা দুইটা এনজাইম দেখি, স্পেশালি এসজিপিটি, এসডিওটি বা এএসটি এবং এএলটি, আর গামা গ্লুটামিন ট্রান্সফারেজ এবং ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ আমরা দেখতে পারি। কোলেস্টেসিস মানে অবস্ট্রাকশন ইন দ্য বিলিয়ারি চ্যানেল দেখার জন্য আমরা যে টেস্টটা করি সেটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস, ভেরি ইম্পর্ট্যান্ট, এবং গামা গ্লুটামিন ট্রান্সফারেজ করতে পারি। ডিটক্সিফিকেশন করতে পারতেছে কিনা লিভার সেটা দেখার জন্য আমরা সেরাম আমরা অ্যামোনিয়া করতে দিতে পারি, তাহলে আমরা বুঝে দেবো যে অ্যামোনিয়াটা কি ইউরিয়াতে কনভার্ট করতে পারতেছে কি পারতেছে না। আরও আদার অনেকগুলো টেস্ট আছে আপনার বইয়ের মধ্যে, তার মধ্যে আলফা ফেটোপ্রোটিন নামে একটা টেস্ট আছে, সেখানে একটা ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, নর্মালি প্রডিউস বাই ফিটাল লিভার, যদি অ্যাডাল্টে পাওয়া যায় ইন্ডিকেট হেপাটোসেলুলার কার্সিনোমা, লিভার ক্যান্সারে সাধারণত আলফা ফেটোপ্রোটিনটা পাওয়া যায়। সো দিস ইজ ইম্পর্টেন্ট, অল দ্য ফাংশনস অ্যান্ড ফাংশন টেস্ট ভেরি ইম্পর্টেন্ট। এখন এই ফাংশন টেস্টগুলোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্টটা দেখেন 79 পেজে একটা বক্স আছে, আর একটা বায়োকেমিক্যাল টেস্ট ফর দ্য লিভার ফাংশন। সেখানে একটা করে এক্সক্রিশন দেখার জন্য বিলিরুবিন, সেল ড্যামেজ দেখার জন্য এসটি, এলটি, কোলেস্টেসিসের জন্য অ্যালকালাইন ফসফেটেস, সিনথেসিসের জন্য মেইনলি প্রথম বিন টাইম, তারপর অ্যালবুমিন। ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন টেস্টগুলো গেল। নাও কাম টু অ্যানাদার থিং, বিলিরুবিন মেটাবলিজম। 83 পেজে বিলিরুবিন মেটাবলিজম দেওয়া আছে। বিলিরুবিন মেটাবলিজম দেখেন, আমরা জানি আমাদের ব্লাড যখন ভেঙে যায়, ব্লাডের মধ্যে কি থাকে, আমাদের হিম আর গ্লোবিন থাকে। এই হিমটা হচ্ছে বেসিক্যালি আয়রন আর গ্লোবিনটা হচ্ছে অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, তাই না? তাইলে প্রোটিন সেটা অ্যামাইনো অ্যাসিডের জায়গায় চলে যায়, সে আবার ফার্দার বডিতে ইউজ হয়। আর হিমটা ভেঙে বিলিভার্ডিনে কনভার্ট হয়, যেটার কালার হচ্ছে কীরকম, যেটার কালারটা হচ্ছে সবুজ, ঠিক আছে, যেখানে সবুজ কালার করা। এর পরবর্তীতে এই বিলিভার্ডিনটা পরবর্তীতে বিলিরুবিনে কনভার্ট হয়, বিলিভার্ডিন ডিরেক্টেজ দিয়ে সে বিলিরুবিনে কনভার্ট হয়। এটা কালারটা হচ্ছে হলুদ, ঠিক আছে, বিলিরুবিনের কালারটা। এই বিলিরুবিনটা পরবর্তীতে লিভারে ঢুকে আপনার হচ্ছে যে ইউরিডিন, হ্যাঁ, ডাইফসফেট দিয়ে তার হচ্ছে যে এখানে সে গ্লুকোরোনাইল যে ট্রান্সফারেজ এনজাইম সেটা দিয়ে তার কনজুগেশন হয়, ঠিক আছে। সো এই কনজুগেশন প্রক্রিয়া লিভারের ভিতর হওয়ার পরে সে কনজুগেটেড হয়। এই কনজুগেটেড বিলিরুবিনটা পরবর্তীতে বিলিয়ারি চ্যানেল দিয়ে বের হয়ে আসে বাইলের মাধ্যমে। এই পাথর আমরা পড়েছি, বাইলের মাধ্যমে আইসা সে ইন্টেস্টাইনের মধ্যে এসে পড়ে, তাই না? তো ইন্টেস্টাইনের মধ্যে যখন এসে পড়ে, আসার পরে সে তো কনজুগেটেড বিলিরুবিন, এরপরে তার ফেট বিভিন্নটা হইতে পারে। একটা হইতে পারে সে এখান থেকে আবার রিঅ্যাবজর্পশন হয়, আবার হয়ে সে কিডনিতে চলে যেতে পারে, অথবা আবার লিভারে ব্যাক করতে পারে। এটাকে সে ইউরোবিলিনোজেন রূপে সে ব্যাক করে। ইউরোবিলিনোজেনটা লিভারে কিডনিতে যায়, কিডনি থেকে ইউরোবিলিন নামে বের হয়ে যায়। আর এটা হচ্ছে আপনার স্টার্কোর মধ্যে সেই স্টার্কোবিলিন রূপে চলে যায়। বের হওয়ার সময় সেই স্টার্কোবিলিন নামে সেই স্টুলের সাথে বের হয়। ইউরিনে ইউরোবিলিন নামে, স্টুলে স্টার্কোবিলিন নামে সে ফাইনালি বডি থেকে বের হয়ে যায়। আর কিছু অংশ সে আবার রিইউজ হয়, এন্টারহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে সে আবার লিভারে ব্যাক করে এবং আবার সেম কাজ শুরু করে দেয়। তাহলে দিস ইজ বেসিক্যালি বিলিরুবিন মেটাবলিজম। বিলিরুবিনের একটা আলটিমেট ফ্যাক্টর সেটাও আছে, জিনিসগুলো আরেকটু মানে শর্টলি দেওয়া আছে 83 পেজে। সো এটা পড়বেন, এটা পরীক্ষার জন্য এত ইম্পর্ট্যান্ট না, কিন্তু এটা আমরা বুঝতেছি কেন, টু নো দ্য জন্ডিস। হোয়াট ইজ জন্ডিস? জন্ডিস মিনস দ্য ইনক্রিজ বিলিরুবিন লেভেল, তাই না? বিলিরুবিন লেভেল বেড়ে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে জন্ডিস, ইয়েলোইশ ডিসকালারেশন হয় বডির বিভিন্ন জায়গায়। তাহলে ইয়েলোইশ বিলিরুবিনটা কেন বাড়তে পারে? বিভিন্ন কারণে বাড়তে পারে। যদি হিমোগ্লোবিন বেশি ভাঙে, মানে আরবিসি যদি বেশি ভাঙে, তার মানে হিমোলাইসিস সহজ কথায়, তাহলে আপনার বিলিরুবিন বাড়তে পারে। অথবা লিভার কনজুগেশন করতে পারতেছে না, লিভারে কোনো সমস্যা আছে, তাও বিলিরুবিন বেড়ে যাবে। অথবা লিভার থেকে যে রাস্তা দিয়ে ইন্টেস্টাইন পর্যন্ত আসে, এই রাস্তার কোথাও রাস্তা বন্ধ, তাও বিলিরুবিন বেড়ে যাবে। তাইলে এই যে 3 কারণে বিলিরুবিন বাড়তেছে, এই জন্য জন্ডিসটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি হ্যাপাটিক বা হিমোলাইটিক জন্ডিস, তারপরে হ্যাপাটিক বা হ্যাপাটোসেলুলার জন্ডিস, পোস্ট হ্যাপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস, যেহেতু এখানে অবস্ট্রাকশন হচ্ছে। আর এই জন্ডিসটাই আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট সার্জিক্যাল ফ্যাকাল্টিগুলোর জন্য। এই অবস্ট্রাকটিভ জন্ডিসের আরেকটা নাম হলো সার্জিক্যাল জন্ডিস। এই জন্য সার্জারির জন্য, আমরা যেহেতু সার্জারি ফ্যাকাল্টি, সো আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে এই সার্জিক্যাল জন্ডিস বা পোস্ট হ্যাপাটিক জন্ডিসটা, ঠিক আছে? সো পোস্ট হ্যাপাটিক বা অবস্ট্রাকটিভ বা সার্জিক্যাল জন্ডিস আমরা একটু দেখার চেষ্টা করবো এখন। তাহলে এটা কী কারণ হইতে পারে? অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হ্যাপাটিক জন্ডিসের কী কারণ হতে পারে? এই জিনিসটা আমরা শুরুতে আপনাদেরকে দেখাইছিলাম। এটা যদি আমাদের লিভার হয়, লিভারের 2টা লোব আছে আমরা জানি, ফাংশনাল রাইট এবং লেফট লোব। 2টা লোব থেকে এরকমভাবে ডাক্ট বের হয়ে আসে, এগুলোকে বলা হয় হেপাটিক ডাক্ট। কি বলা হয়? হেপাটিক ডাক্ট, ঠিক আছে? এরপরে সে গল ব্লাডার এখানে আছে, গল ব্লাডারটা শেষ হয় এখানে এসে, এটা হচ্ছে আমাদের গল ব্লাডার, ঠিক আছে? আর এটা হচ্ছে তার গল ব্লাডারের নেক, বা এই ডাক্টকে বলা হয় সিস্টিক ডাক্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে কি, এটা যখন সিস্টিক ডাক্ট এসে হেপাটিক ডাক্টের সাথে মিলিত হইলো, এখানে এই মিলিত হওয়ার পর একটু জায়গা আছে, জায়গাটা বলা হয় কমন হেপাটিক ডাক্ট। এই কমন হেপাটিক ডাক্ট সিস্টিক ডাক্ট যখন মিলিত হয়, তখন তাকে বলা হয় কমন বাইল ডাক্ট, সিবিডি। আর যেখানে মিলিত হয় এই জায়গাটার একটা নাম আছে, এটাকে বলা হয় কনফ্লুয়েন্স অফ হেপাটিক ডাক্ট, ঠিক আছে? সো হেপাটিক ডাক্টগুলো মিলিত হয় কনফ্লুয়েন্স থেকে একটু জায়গা নিচের দিকে নামে, তখন বলে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্টের সাথে সিস্টিক ডাক্ট মিলিত হয়, তখন তাকে বলা হয় কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টটাই পরবর্তীতে নিচে গিয়ে আমরা দেখেছিলাম প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলিত হয়, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, এটাকে বলা হয় এমপিডি, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে? আরও অ্যাক্সেসরি আছে সেজন্য। এরপরে 2টা এই ডাক্ট আর এই ডাক্ট মিলিত হলো, সিবিডি আর এমপিডি মিলিত হয়ে এটাকে বলা হয় হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট, ঠিক আছে, বা উইটসিং ডাক্ট। এটা পরবর্তীতে ডিওডেনামের মধ্যে এসে শেষ হয়,
এখানে একটা অ্যাম্পুলা থাকে, নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার, ঠিক আছে। এবং এই যে পার্টটুকু আমরা বলি বিলিয়ারি চ্যানেল। এই বাইল বের হওয়ার জন্য রাস্তা হচ্ছে এইটা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে বাইল আসবে। এখন এই রাস্তার যদি কোথাও কোনো অবস্ট্রাকশন হয়, লাইক এই হেপাটিক ডাক্টের মধ্যে একটা স্টোন হলো, তাইলে কি হলো, বাইল আসতে পারবে না, অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। গলব্লাডারের ভিতরে স্টোন হইলো, বাইরে আসতে পারবে না। গলব্লাডারের যে ডাক্টটা সিস্টিক ডাক্ট সেখানে স্টোন হলো, বাইরে আসতে পারবে না। কমন হেপাটিক ডাক্টে বা কমন বাইল ডাক্টে একটা স্টোন হইলো, সেখানেও তাও আসতে পারবে না। প্যানক্রিয়াটিক ডাক্টের এখানে একটা স্টোন হইলো, তাও আসতে পারবে না। তাহলে বিভিন্ন জায়গায় স্টোন আমরা বলি হ্যাপাটিকোলিথিয়াসিস, তারপরে গলব্লাডারে কোলিলিথিয়াসিস, সিবিডিতে কোলিডোকোলিথিয়াসিস, স্টোন ইন দ্য সিস্টিক ডাক্ট, তারপরে স্টোন ইন দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট, এই সব জায়গায় স্টোন হলে আলটিমেটলি কী হবে, অবস্ট্রাকশন হবে। অথবা যদি এই জায়গাগুলোতে কোনো টিউমার হয়, সিস্ট হয়, তাহলে তো হতে পারবে, তাই না? যেমন এখানে টিউমার যদি হয়, কনফ্লুয়েন্সে এখানে কমন একটা টিউমার হয়, কমন না, রেয়ারই বলা যায়, এটা একটা টিউমার, ক্লাটস্কিন টিউমার বলে। তারপরে হচ্ছে জিবি গলব্লাডারে ক্যান্সার হইতে পারে, সিবিডিতে ক্যান্সার হইতে পারে, সেটাকে আমরা কি বলি, সিবিডির ক্যান্সারকে কি বলি, কোলাঞ্জিও কার্সিনোমা বলি, কোলাঞ্জিও কার্সিনোমা। তারপরে এই যে প্যানক্রিয়াস, এখানে তো প্যানক্রিয়াস থাকে, প্যানক্রিয়াসের যদি হেড অংশের মধ্যে যদি কোনো ক্যান্সার হয়, তাহলেও সেটা এই অংশের মধ্যে চাপ দিবে। বডি আর টেইলে হলে কিন্তু এখানে চাপটা আসতেছে না, হেড অংশের মধ্যে হলেই এখানে চাপটা পড়তেছে। অথবা এই যে অ্যাম্পুলা অফ ভ্যাটারের 3 সেন্টিমিটার এরিয়ার মধ্যে যদি কোনো ক্যান্সার হয়, তাও সেই জায়গাটাকে কম্প্রেস করবে, এই ডাকটাকে কম্প্রেস করবে, তাহলেও ক্যান্সার হতে পারে। তো এটাকে বলা হয় পেরিএম্পুলারি কার্সিনোমা। সো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিএম্পুলারি কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমা, তারপরে হচ্ছে কার্সিনোমা ইন দ্য কনফ্লুয়েন্স অথবা গলব্লাডার কার্সিনোমা, এই সবগুলোতেই কী হতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। সো দ্য কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস বা কোলেস্ট্যাটিক জন্ডিস, আর এটা ডেভিডসনের বক্স, এইভাবে ইন্ট্রাহেপাটিক এক্সট্রাহেপাটিক পরীক্ষায় না আসার সম্ভাবনাই বেশি, সাধারণত কমনলি আসে, মানে শর্ট যেটা আসে সেটা হচ্ছে যে কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস। সো সেখানে সার্জিক্যাল কজগুলাই দেয়, মেডিকেল কজগুলো, প্রেগনেন্সি, অ্যালকোহল, ড্রাগ, দিস আর নট, এগুলো হচ্ছে ইন্ট্রাহেপাটিক। আমাদের যে চ্যানেল আছে, বাইল কিন্তু এখানেই তৈরি হয় এমন না, এটার ভিতরে অনেক ডাক্ট, ক্যানালিকুলি শেষ হয়ে তারপর বাইল এখানে আসে। আমরা এক্সট্রা হেপাটিক কোজটা দেখাইছি, ইন্ট্রাহেপাটিকটা আপনাদেরকে এখানে দেখাই নাই, কারণ ইন্ট্রাহেপাটিক কজগুলো মূলত মেডিসিনের কজ, পরীক্ষায় সাধারণত সার্জিক্যাল। এই যে এক্সট্রা হেপাটিক কজগুলো থাকে, কার্সিনোমা, অ্যাম্পুলা, বাইল ডাক্ট, সব জায়গায় কার্সিনোমা, হ্যাঁ, কোলিডোকোলিথিয়াসিস, প্যারাসাইটিক, স্টোনের কথাগুলো এখানে আসে নাই, স্টোনের কথাগুলো ওই দিকে আছে কিছু। তো এই হচ্ছে মোটামুটি এগুলো। তবে আমি যেগুলো বলছি সবগুলোই আলটিমেটলি কজের মধ্যে আসবে। সার্জারি বইতে আরও সুন্দর আছে অবস্ট্রাকটিভ জন্ডিসের কজগুলো, এটা জানুয়ারি 22 সালে আসছিল। 86 পেজে দেখেন উপরে দেওয়া আছে কজগুলো, ওকে। আর 87 পেজে একটা বক্স আছে, ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপ অফ জন্ডিস। এই বক্সটা জন্ডিসের বিভিন্ন টাইপের মধ্যে পার্থক্য, এটা একটু দেখতে পারেন। এখানে হচ্ছে যে আপনার বিলিরুবিন সবগুলোতেই বাড়বে, তবে হিমোলাইটিকের ক্ষেত্রে আনকনজুগেটেড বাড়বে, হ্যাপাটোসেলের ক্ষেত্রে কনজুগেটেড আনকনজুগেটেড দুইটাই বাড়তে পারে। অবস্ট্রাকটিভের ক্ষেত্রে শুধুমাত্র কনজুগেটেড বাড়বে, কারণ লিভার পাস করতেছে। অ্যালকালাইন ফসফেটের শুধুমাত্র অবস্ট্রাকশনে বাড়ে, অন্য কোনো ক্ষেত্রে খুব একটা বাড়ে না। এএসটি এবং এএলটি এই দুইটা মেইনলি থাকবে হচ্ছে কোথায়, এটাতে হ্যাপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে, কারণ আমার হ্যাপাটোসেলুলার ড্যামেজ হলে এএসটি এএলটিটা বাড়ে। প্রথম বিন টাইম হ্যাপাটোসেলুলার ক্ষেত্রেও বেশি থাকবে, কারণ আমার লিভার ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে পারতেছে না, কিন্তু অবস্ট্রাকটিভের ক্ষেত্রেও বেশি থাকবে, এটা মনে রাখতে হবে। কারণ অবস্ট্রাকটিভ জন্ডিস যখন হবে, তখন বিলিয়ারি চ্যানেল হয়ে আমার যে বাইল সল্ট সেটা কিন্তু আসতে পারতেছে না, তাহলে মাইসিলি ফর্মেশন হবে না। মাইসিলি ফর্মেশন না হলে ফ্যাট এবং ফ্যাট সেল বা ভিটামিন অ্যাবজর্পশন হ্যাম্পার হবে। ফ্যাট সেল বা ভিটামিনের মধ্যে একটা ভিটামিন হচ্ছে ভিটামিন কে, তাহলে ভিটামিন কে যদি অ্যাবজর্পশন হ্যাম্পার হয়, তাহলে কী সমস্যা হবে, আমাদের ক্লটিং ফ্যাক্টর 4টা 2, 7, 9, 10 তৈরি হতে পারবে না। দ্যাটস ওয়াই ক্লটিং টাইম, এই প্রথম বিন টাইমটা বাড়বে। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে মেনলি এই অবস্ট্রাকটিভ জন্ডিস আমাদের পরীক্ষায় আসে। অবস্ট্রাকটিভ জন্ডিসের এই ফিচারগুলো একটু দেখে নিতে পারেন, এই বিশেষ করে হেমাটোলজিক্যাল মানে ব্লাডের যে চেঞ্জগুলো সেগুলো, ঠিক আছে। আর বাকি হচ্ছে ইউরিনের ক্ষেত্রে ইউরিনে বিলিরুবিন বাড়বে, তারপরে হচ্ছে স্টুলের ক্ষেত্রে স্টুলে কালারটা হয়ে যাবে পেল, হ্যাঁ। তারপরে স্টারকোবিলিনোজেন এবং ইউরিনোজেনটা হচ্ছে ডিক্রিজ থাকবে, এগুলা একটু দেখতে পারেন। বাট মেইন পয়েন্ট হচ্ছে দিস থিংস, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। তো দেখেন অ্যালকালাইন ফসফেট ডাজন্ট ইনক্রিজ ইন, কী হবে এটা, প্রেগনেন্সি কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা কজ, এই যে এখানে আছে, ঠিক আছে। সো প্রেগনেন্সিতে অ্যালকালাইন ফসফেট বাড়ে, কার্সিনোথেরাপি প্রেগনেন্সিতে অবশ্যই বাড়বে, অবস্ট্রাকটিভ জন্ডিসে বাড়বে, কোলাঞ্জিও কার্সিনোতে বাড়বে, তাহলে বাকি থাকলো কি সিসিএফের ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেট বাড়বে না।
মোস্ট ইম্পর্টেন্ট সিনথেটিক ফাংশন অফ লিভার কী হবে? সিনথেসিস অফ প্লাজমা প্রোটিন। সো হোপফুলি আমাদের আর কোনো টপিক এখানে নাই। ব্রেন স্টর্মিংগুলো দেখবেন 88 পেজে। এই আপনাদের অনলাইন ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে আপনারা কিন্তু রিপিট করে দেখতে পারেন, মানে একই পড়া আপনারা চাইলে পজ দিয়ে ব্যাক করে দেখতে পারেন। সো এই সুবিধাটা আপনারা নেবেন, একটা ক্লাস পুরো একটা সময় ধরে না করে মাঝখানে কিছু গ্যাপ নেবেন দরকার হলে, অথবা একটা জিনিস বুঝতেছেন না আরেকবার দেখেন, দেখার সুযোগ আছে, ঠিক আছে? দেখে আপনি এই জিনিসটাকে টোটাল একটা সামারাইজেশনে নিয়ে আসেন, যেন আপনি পরবর্তী রিভিশনের সময় গিয়ে আপনি এই জিনিসটা হেল্প নিতে পারেন, ঠিক আছে? সো হোপফুলি আপনাদের কন্টেন্ট সব আমরা ক্লিয়ার করতে পেরেছি। আমরা অনেক কিছু শিটে বাদ দিয়েছি, এই জিনিসগুলো আপনারা চাইলে মানে এক্সট্রা হিসেবে পড়তে পারেন, তবে আমরা যতটুকু আপনাকে পড়িয়েছি এতটুকু অংশ অবশ্যই পড়তে হবে। এইটুকু আপনার পরীক্ষার জন্য মোস্ট অফ দ্য পোর্শন কভার করবে, এর বাইরে থেকে সাধারণত পরীক্ষা প্রশ্ন আসে না। সো থ্যাংক ইউ অল। আমরা আমাদের আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ করছি। সবাই পড়তে থাকেন, এবং আপনাদের যত কোয়ারি থাকবে, আপনাদের যত জানার বিষয় থাকবে, কোনো কিছু জানার থাকতে পারে, সেটা আপনাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন। সেখানে আমাদের এক্সপার্ট মেন্টর প্যানেল আছে, তারা সেটার উত্তর দিয়ে দিবে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং নেক্সট ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।